প্লেনে বসে আছে ঈশান। একটু পর প্লেনটি আকাশে উড়াল দেবে আর কয়েক ঘন্টার ব্যবধানে পাড়ি জমাবেও নিজ দেশে, ফিরে যাবে আপন মানুষগুলোর কাছে। কিন্তু চাইলেও যাদেরকে এতটা আপন ভাবে, যারা ওর এতটা আপন, যাদের সাথে আত্মার সম্পর্ক, তাদেরকে দূর থেকে দেখেই যেতে হবে, কিন্তু কাছে যেতে পারবে না। কিছু সত্য যেমন মানুষের জীবনটাকে অনেক সুন্দর করে তুলতে পারে, তেমন কিছু মিথ্যেও আছে যেটি মানুষের জীবনকে দুঃখ, কষ্ট আর বিরহে ভরে দিতে পারে। তেমনি এক দুঃখের ছায়া নেমে এসেছিল ঈশানের জীবনে। হয়তো সেই জন্যই আম্মুর স্বপ্ন পূরণের জন্য শেষ ছেড়ে হাজারো কিলোমিটার দূরে এসেছে। কিন্তু আজকে আবার 4টি বছর পর সেই শহরে সে আপন মানুষগুলোর কাছে ফিরে যাচ্ছে। এই 4টি বছরে চাইলেও হয়তো ফিরে আসতে পারত, কিন্তু যাদের কাছে আসবে তাদের সাথে দেখা হলেও তারা ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। মানুষের জীবনটা কখন কিভাবে পাল্টে যায় সেটা আমরা কেউই বলতে পারি না। তেমনি ভাবে একটি সময় পাল্টে গিয়েছিল ঈশানের জীবনটা। এমন ভাবে পাল্টে গিয়েছিল সেদিন, যেটি ওর ধারণার বাইরে ছিল। ঈশানের সেটা কখনো কল্পনাতেও আসেনি, ভাবতে পারেনি হঠাৎ করে জীবনটা এমন ভাবেই পাল্টে যাবে। আজকে মনে হচ্ছে সেদিন জীবনটা অমন অনিশ্চয়তায় না পড়লে হয়তো আজকে এতদূর আসতে পারতো না। কথা বলে না কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তেমনি ভাবেই ঈশান জীবনের সবটা হারিয়ে 4টা বছর পর পেরেছে ওর আম্মুর স্বপ্নটা পূরণ করতে। হ্যাঁ, আজকেও একজন ডক্টর। 4 বছর আগে এসেছিল লন্ডনে ডক্টরি পড়তে। এখন সেই উদ্দেশ্যটা সফল হয়েছে তার। আবার নিজ দেশে ফিরে যাচ্ছে। এই 4টা বছর আপন মানুষগুলোকে ছেড়ে থাকতে হয়তো অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, চাইলেও ফিরে আসতে পারত, কিন্তু ফিরে এসে কার কাছে যেত? যাওয়ার মতো মুখ ওর নেই। হয়তো আপনাদের মনে হচ্ছে কি এমন হয়েছিল 4টি বছর আগে, আর কি এমন মিথ্যে ঘটনা ঘটেছিল যার জন্য আপন মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটি একটু পরেই জানতে পারবেন। একটু পরে প্লেন টেক আপ করে আর ভেসে যাচ্ছে সাদা কালো মেঘের মধ্য দিয়ে, আর ঈশান একটু একটু করে এগুচ্ছে ওর মাতৃভূমির দিকে। এরই মাঝে ও ভাবনা জগতে ডুবতে 4টি বছর আগের ঘটনার কথাগুলো বেশ করে ভাবিয়ে তুলেছে আজকে ওকে। মনে হচ্ছে যে কাজটি কখনোই করেনি সে অপবাদে ওকে বাসা ছাড়তে হয়েছিল। ভাগ্যে হয়তো এমনটাই লেখা ছিল, তাই আজকে এত দূরের পথে ও পা বাড়িয়েছিল। তারপর আজকে সব স্বপ্ন পূরণ করে ফিরে যেতে পেরেছে। কিন্তু যার স্বপ্ন ছিল আজকে সে নেই। ঈশানের আম্মুর ইচ্ছে ছিল ও একজন খুব বড় ডক্টর হবে, সেটি হতে পড়েছে, কিন্তু আম্মু আজকে ওর পাশে নেই। মাঝে মধ্যে আম্মুর কথা খুব বেশি মনে পড়ে, আর দেশে ওর যারা আপনজন আছে তাদের কথা খুব বেশি মনে পড়ে। ভাইয়া, ভাবি, আব্বু আর কল্পনা নামের একটি কালো অধ্যায়, যে নামটা ওর কাছে খুব বেশি ঘৃণার, এখনো খুব বেশি কষ্ট দেয়, সেটা এক কল্পনা নামটা। পৃথিবীতে ঈশান যদি সবচেয়ে বেশি কাউকে ঘৃণা করে থাকে, তাহলে কল্পনা নামের ওই মানুষটাকে। ঈশানের আজকে বারবার মনে হচ্ছে সেদিন ওর সাথে এমনটা না হলেও পারত, কিন্তু কপালে হয়তো লেখা ছিল, তাই যেটি হবার সেটিই হয়েছে। আপনাদের হয়তো খুব বেশি জানতে ইচ্ছে করছে কি হয়েছিল, তাই না? 4টি বছর আগে কি কারণে ওকে বাসা ছাড়তে হয়েছিল, আপন মানুষগুলোকে ছাড়তে হয়েছিল, সবই বলবো, কিন্তু তার আগে পরিচয়টা দিয়ে নিই। এতক্ষণ যার কথা বলছিলাম সে ঈশান আহমেদ অনিক, আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। কিন্তু এখন আপন বলতে সবাই থাকতেও নেই, আর সেটি কেন একটু পরে জানতে পারবেন। পরিবার বলতে ছিল আব্বু, ভাইয়া আর ভাবি। আব্বু খুব বড় একজন বিজনেসম্যান। পারিবারিক সূত্রে বিজনেসটাও দাদুর কাছ থেকে ওদের পেয়ে আসা। আব্বুর একা হাতে সামলাতে কষ্ট হয়, তাই ভাইয়াও বিজনেসে হাত দিয়েছে। কিছুদিন আগে ঈশানের লন্ডনে ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ও প্রথমে কথা না বলতে চাইলেও পরে ভাইয়ের জোরাজুরিতে বলতে বাধ্য হয়েছিল। যাই হোক, মূল কথায় আসা যাক। ঈশান সবেমাত্র মেডিকেল সায়েন্সে ভর্তি হয়েছে। আম্মুর ইচ্ছে ছোট ছেলে ডক্টর হবে, তাই ঈশানও আর কথাটা না রেখে পারেনি। ওদের পরিবারটা ভালোই চলছিল, কিন্তু আম্মুর শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। বারবার আম্মু অসুস্থ হয়ে পড়ছে। আম্মুকে অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, এমনকি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আম্মুর ব্রেন ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলে উনি লাস্ট স্টেজে আছে, তাই আর মাত্র 2টা মাস ওনার হাতে সময় আছে। কথাগুলো শুনে সবাই বেশ ভেঙে পড়েছিল। ঈশান সারাদিন আম্মুর পাশে বসে থাকতো। তখন আম্মু ওকে বুঝাতো উনি চলে গেলে যেন ঈশান কান্না না করে, আর ওনার স্বপ্নটা যেন পূরণ করে। ডক্টর বলেছিল আম্মু আরো 2টা মাস বাঁচবে। কিন্তু বাড়ি থেকে আসার কয়েকদিন পর হঠাৎ উনি না ফেরার দেশে পাড়ি জমায়। আম্মু মারা যাওয়ায় ঈশানদের পরিবারে নেমে আসে খুব বড় একটি সুখের ছায়া। কিছুতেই যেন ঈশান নিজেকে স্বাভাবিক করতে পারছিল না। আম্মুর মৃত্যুর 2টি মাস পর হয়ে যাওয়ার পর পরিবারের সবাই স্বাভাবিক হলেও ঈশান ঠিক হতে পারছিল না। ও যেন নিজেকে পাগল করে ফেলছিল। আব্বু, ভাইয়া একটু ঠিক হলেও ঈশান নিজেকে স্বাভাবিক করতে পারছিল না।
একটি সময় একা থাকতে থাকতে নিজেকে ঘরবন্দি করে ফেলে খুব বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল তখন। বন্ধুদের সহযোগিতায় অনেক কষ্টেই তখন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু ওদের পরিবারে এখন একজন মেয়ের অভাব, যেটি হয়তো আর কেউ পূরণ করতে পারবে না। আব্বু আর ভাইয়ার অফিসের কাজে জন্য বাইরে যেতে হয়, আর ঈশানকে কলেজে। বুয়া হয়তো ওদের কাজগুলো করে দিতে পারে, কিন্তু পরিবারটাকে সামলাতে তো আর পারবে না। ঈশানের পরিবারে কারো একজনের অভাবটা খুব ভালো করেই বুঝতে পারছিল। আম্মুর চলে যাওয়ার পর থেকে পরিবারটা কেমন অগোছালো হয়ে যাচ্ছিল। তাই ঈশানের আপু সিদ্ধান্ত নেই ওর ভাই আর বিয়ে দেবে। কিন্তু ভাইয়া চাচ্ছিল না বিয়ে করতে। তখন ঈশানও ভাবে ভাইকে বিয়ে দিলে হয়তো ভাবি এসে ওদের সংসারটাকে একটু গুছিয়ে নিতে পারে। ঈশান প্রতিদিনের মতো আজকেও ওর ভাইয়ের বিয়ের কথা বলে। ভাইয়া দেখো, আমি কিন্তু তোমাদের কথায় অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছি। আম্মু চলে গেছে, তারপরে নিজেকে অনেকটা স্বাভাবিক রেখেছি। নাহলে তুমিও জানো আমি আম্মুকে কতটা ভালোবাসি। দেখো ভাইয়া, এখন আমাদের পরিবারে একটা মেয়ের দরকার। আম্মুর জায়গাটা হয়তো কেউ নিতে পারবে না, কিন্তু তুমি বিয়ে করলে, ভাবি আসলে হয়তো পরিবারটাকে একটু সামলে নিতে পারবে। প্লিজ ভাইয়া, তুমি বিয়েটা করে নাও। দেখো আব্বুরও তো বয়স হয়েছে, আর তোমারও তো কম বয়স হলো না। আব্বু আর কতদিন এভাবে নিজের বিজনেস সামলাবে? আব্বুকেও তো এখন দেখাশোনা করার জন্য একজন মানুষের দরকার। আর তাছাড়া আমাদের তো কোনো বোনও নেই যে সে এসে আমাদের পরিবারটাকে গোছাবে। আর থাকলেও বা কদিন আর আমাদের এখানে এসে থাকতে পারতো বলো? তাই বলছিলাম কি, তুমি যদি একটা বিয়ে করতে, তাহলে আমাদের পরিবারটা একটু ঠিক হতো, আর ভাবি এসে সব ঠিকঠাক করে নিতে পারতো। দেখ, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি তো এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। দেখো ভাইয়া, আমরা তো কত কিছু চাই না, আর ভাবিও না। আম্মু যে এই মুহূর্তে আমাদের ছেড়ে চলে যায়, সেটা তো আমরা কল্পনাও করতে পারিনি। ডাক্তার তো বলেছিল আম্মু আরও 2টা মাস বাঁচবে, কিন্তু তা তো হলো না। দেখো ভাইয়া, আম্মুর জায়গাটা হয়তো কেউ নিতে পারবে না। আর এখন তো আমরাও ছোট নই যে আব্বুর আবার বিয়ে করবে। কিন্তু আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, আর তোমার বিয়ের বয়সও হয়ে গিয়েছে। তাই প্লিজ ভাইয়া, বিয়েটা করে নাও। আম্মুর কথা বলতে ঈশানের চোখ দিয়ে দুফুটো অশ্রু গড়িয়ে পড়ল। তখন ইমন অর্থাৎ ওর ভাইয়া এসে ওর চোখের পানি মুছে দিয়ে ওকে জড়িয়ে ধরতেই ঈশানও ভাইয়াকে জড়িয়ে ধরলো। তখন ভাইয়া বলতে লাগলো, কান্না করিস না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। দেখো ভাইয়া, তুমি আমাকে সবটা বলতে পারো। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ থাকে, তাহলে তুমি বলতে পারো। আব্বুকে আমি বলবো, তোমার বলতে হবে না। আর তাছাড়া তুমি তো এখন আব্বুর বিজনেসটাও দেখো। এমন না যে তুমি বেকার, বিয়ে করলে বউকে খাওয়াতে পারবে না। সবার কাছে তোমাকে কথা শুনতে হবে। ভাইয়া ঈশানের কথাই চুপ করে রইল। আরো বুঝতে পারলো ভাইয়ার কোনো মেয়েকে পছন্দ আছে। তাই ঈশান অনেক জোর করার পর ভাইয়া বলতে লাগলো, কেন ভাইয়া, আমাদের বাসায় এসে কি পড়ালেখাটা করতে পারবে না? তা না হয় পারবে, কিন্তু আর কোনো কিন্তু নয়, তুমি ভাবির নাম্বারটা আমাকে দাও, আমি ভাবিকে রাজি করাবো। আর আব্বুকে রাজি করাতে হবে না। আব্বু তো এমনিতেই রাজি। এই কথা বললে আব্বু অনেক খুশি হবে। দেখো, তুমি বিয়ে করে নিলেই সব ঠিক হয়ে যাবে। ঈশান ভাইয়ার থেকে ওর হবু ভাবির নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলে। ঈশানের থেকে সবটা শোনার পর ঈশানের ভাবি অর্থাৎ ইমনের হবু বউ বিয়েতে রাজি হয়ে যায়। তো রাতে আব্বু বাসায় আসলে খাবার টেবিলে ঈশান বলে, আব্বু, আমার কিছু বলার ছিল। সব শুনবো, আগে খাওয়াটা শেষ করো। খাওয়া শেষ করে সবাই ডাইনিং রুমে গিয়ে বসলো। তখন ঈশান বলতে লাগলো, আব্বু, ভাইয়া বিয়েতে রাজি, কিন্তু ভাইয়া একটা মেয়েকে পছন্দ করে, আর সেটা তোমাকে বলতে পারছিল না, সেজন্যই বিয়েতে রাজি হচ্ছিল না। এখন তুমি কি করবে? ভাইয়ার অন্য কোথাও বিয়ে দিবে, নাকি ভাইয়ার পছন্দের মেয়ের সাথে বিয়েটা দিবে? আব্বু, আমি হবু ভাবির সাথে কথা বলেছি, মেয়েটা খুব ভালো, তুমি চাইলে দেখে আসতে পারো। ভাবির এখনো পড়ালেখা শেষ হয়নি, তাই চাচ্ছিল বিয়ের পরও কন্টিনিউ করতে। এই কথাটি আমাকে বললে আমি কি বারণ করতাম? আর বিয়ের পর কি এখানে এসে পড়াশোনা করতে পারবে না? সবটাই হবে। তুমি ওদের বাসার ঠিকানা দাও, আমি কালকে গিয়ে ওদের সাথে কথা বলবো। আব্বুর সাথে কথা বলা হলে ইমন ওর শ্বশুরবাড়ির ঠিকানাটা আব্বুকে দিল। পরদিন আব্বু ভাইয়া আর ঈশান দুপুরের দিকে তিথিদের বাসায় চলে যায়। তারপর গিয়ে কলিং বেল দিতে তিথির আম্মু দরজা খুলে দেয়। তিথি আগে থেকে ওদের বাসায় বলে রেখেছিল ইমনরা আসবে। প্রথমে তিথির আব্বু না করলেও পরবর্তীতে তিথির কান্নাকাটিতে ওরা রাজি হয়ে যায়। তিথির আম্মু দরজা খুলতে আব্বু ওনাকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই সাহেব কি বাসায় আছেন? তিথি কালকে রাত্রে বলেছিল আপনারা আসবেন, তাই উনি আজকে আর অফিসে যাননি। আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আপনারা ভেতরে আসুন। তিথির আম্মুর কথা মতো সবাই গিয়ে সোফায় বসলো আর ঈশান এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর একটি পর্যায়ে তিথির আম্মু ওর আব্বুকে ডেকে আনলো। আব্বু ওনার সাথে কৌশল বিনিময় করে নিল। একটা সময় অনেকক্ষণ কথা বলার পর আব্বু বলল, ভাই সাহেব দেখুন, আপনার মেয়ের পড়াটা না হয় আমরা বাসায় গিয়ে শেষ করব, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখুন, এখন আমার সংসারের হালটা বেশি ভালো না। কয়েকদিন হলো আমার স্ত্রী মারা গেছে, তাই একটা মেয়ের কমতি আমার পরিবারে আছে। তাই ভাবছিলাম ছেলের বিয়ে দিলে যদি ছেলের বউ গিয়ে যদি সংসারটাকে একটু গোছাতে পারে, আপনার মেয়ে না হয় আমার বাসায় মেয়ের মধ্যে থাকবে, শুধু সংসারের দায়িত্ব নেবে আর নিজ হাতে সবকিছু সামলে নেবে, তাহলেই আমি নিশ্চিত হতে পারবো। প্রথমে আমি বারণ করেছিলাম, কিন্তু মেয়ের সুখের কথা ভেবেই ওর কান্নাকাটিতে আর রাজি না হয়ে পারলাম না। তাছাড়া আপনি তো আমার অপরিচিত কেউ নন, আপনাকে আমি অনেক দিন ধরেই চিনি। আপনার যে সম্মান, আপনার যে আচার ব্যবহার, তাতে আশা করি আপনার ছেলেগুলোও ঠিক তেমন হবে, তাই আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। তো ভাই সাহেব, আপনার মেয়েটাকে একটু আনলে আমি আমার বৌমাকে দেখতে পারতাম। এর মাঝে কাজের বুয়া এসে ওদেরকে নাস্তা দিয়ে গেলে ঈশান সেগুলো খাচ্ছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। তিথির আব্বু ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, যাও, তুমি অতিথিকে নিয়ে আসো। তিথির আম্মু চলে গেল। তার একটু পর ঢাকায় ফিরে আসলো। তখন ওর আব্বু বলতে লাগলো, কি হলো, তুমি মেয়েকে নিয়ে আসলে না? রেডি হচ্ছে, তাই দেরি হচ্ছে। চলে আসবে, কল্পনা ওকে নিয়ে আসছে। ভাবি, মেয়েটা তো এখন আমারও, তাই ওকে সাজাতে গোছাতে হবে না। আব্বুর কথায় দুজনে একটু হাসলো আর ঈশান এদিক ওদিক তাকাচ্ছে। এর মাঝে হঠাৎ করে সিঁড়ির দিকে তাকাতেই খেয়াল করলো দুটো পরী গুটি গুটি পায়ে নেমে আসছে আর একটি পরী আরেকটি পরীকে ধরে নিয়ে এসেছে। এমন কিছু দেখে ঈশান নিমিষের মধ্যে স্তব্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে রইল। সিঁড়ি দিয়ে দুইটি মেয়ে নেমে আসছে আর ওদের দেখতে অসম্ভব সুন্দরী। ঈশান খেয়াল করলে একজন নীল শাড়ি পরে নেমে আসছে আর তার সাথে আরেকটি মেয়ে এসেছে। ওকে দেখতেও পরীদের মতো লাগছে। মেয়েটি গোল্ডেন কালারের একটি লেহেঙ্গা পরেছে, সাথে সবকিছু ম্যাচিং করা, যেটাতে দেখে মনে হচ্ছে আকাশ থেকে ভুল করে কোনো পরী মাটিতে নেমে এসেছে। ঈশান সেদিকে হাঁ করে তাকিয়ে রইল। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার সবাই সিঁড়ির দিকে তাকাতেই দেখলো দুটি মেয়ে নেমে এসছে। ভাইয়া কেমন যেন মুচকি মুচকি হাসছে আর ঈশান ভাবছে যে মেয়েটি মাথায় ঘুমটা দিয়ে আছে ওটাই ওর ভাবি হবে, আর পাশেরটা হয়তো ভাবির বোন, অর্থাৎ ওর ভাইয়ের শালী আর ওর বেয়াই। ঈশান নিজেকে সামলে নিল, কিন্তু কেন জানি মেয়েটির দিক থেকে চুপ সরাতে পারছিল না। একটু পর দুজন এসে ওদের সামনে দাঁড়াতে আপু বলতে লাগলো, কি হলো মামুনি, তুমি দাঁড়িয়ে কেন? বসো। আপুর কথা মতো মেয়ে দুজন একসাথেই বসলো। ঈশান ভেবে পাচ্ছে না কোনটি ওর ভাবি হবে। যে মেয়েটি মাথায় ঘুমটা দিয়ে আছে একবার ভাবছে সেটিই হবে, আবার পরক্ষণে মনে হচ্ছে পাশের মেয়েটি হবে। কিন্তু না, পাশের মেয়েটিকে দেখে মনে হচ্ছে না ওর মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে। তাই ঈশান ভাবছে যে মেয়েটি মাথায় ঘুমটা দিয়েছে সেটিই হয়তো হবে। কনফার্ম হওয়ার জন্য ওর ভাইয়াকে জিজ্ঞেস করার জন্য ভাইয়ার দিকে তাকাতেই দেখলো ভাইয়া মেয়ে দুটোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনও বোঝার চেষ্টা করলো ভাইয়া কোন মেয়েটির দিকে তাকিয়ে আছে। আর কোনো রেসপন্স নেই দেখে ঈশান একটু গুঁতো মেরে বলল, ভাইয়া, ভাবি কোনটা রে? আমার তো দুজনকেই ভাবি ভাবি মনে হচ্ছে, তাই বুঝতে পারছি না কোনটা হবে। তুই তো চোখ দিয়ে গিলে খাচ্ছিস, আগে তো বল ভাবি কোনটা? যে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে ওইটাই তোর ভাবি। তাই জন্যই তো বলি, ভাইয়া তো ঘন ঘন কলেজের দিকে যেত কেন? এই হচ্ছে কলেজে যাওয়ার কারণ, তাই না? ঈশানের কথায় ভাইয়া একটু লজ্জা পেয়ে গেল। তখনও বলতে লাগলো, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। ভাবিটা কিন্তু আমার সেই পছন্দ হয়েছে, তোর সাথে কিন্তু মানাবে ভালো। আর আমার কোনো আপুও নেই, তাই আমি একসাথে দুটোই ডাকবো। ঈশান খেয়াল করলো ওর ভাইয়া আবারও আগের মতো হাঁ করে ভাবির দিকে তাকিয়ে আছে। এবার ঈশানের হঠাৎ করে ওর পাশের মেয়েটির কথা মনে পড়তে সেদিকে খেয়াল করলো। মেয়েটিকে দেখতে একদম পুতুলের মতো, আর যা সেজেছে দেখে মনে হচ্ছে ওরই বিয়ে। ঈশান মেয়েটির দিকে তাকাতেও কেমন যেন লজ্জা পেয়ে গেল। তাই ঈশান চুপ ফিরিয়ে নিতে যাবে, এমন সময় হঠাৎ করে মেয়েটি যেটি করলো সেটির জন্য মোটেও প্রস্তুত ছিল না।
মেয়েটি হঠাৎ করে ওকে চোখ মেরে দিল। সাথে সাথে ঈশান রসগোল্লার মতো চোখগুলো বড় বড় করে মেয়েটির দিকে তাকিয়ে রইল। আর মেয়েটি ভুবন ভুলানো একটি হাসি দিল, যে হাসিতে যে কোনো যুবককে পাগল করে দেওয়ার মতো। ঈশান আবুলের মতো মেয়েটির দিকে তাকিয়ে আছে। এবার ভাইয়া সেটি খেয়াল করে ওকে একটি ধাক্কা মেরে বলতে লাগলো, ওর নাম তিথি, আমাকে অনেক বেশি ভালোবাসে। ঈশান নিজেকে সামনে নিয়ে ওর ভাইয়ের কানের কাছে মুখ এনে বলল, ভাইয়া, ভাবিকে দেখতে কিন্তু সেই, আর ভাবির পাশের ওই মেয়েটাকেও দেখতে হেব্বি কিউট, কিন্তু একদম বদের হাড্ডি। আমাকে প্রথমবার চোখ মেরে দিল। কি বলিস? ওইটা তো তিথির বোন, মানে আমার শালি। ও তোকে চোখ মেরেছে? মানে তুই ভুল দেখেছিস। ও হয়তো চোখ বন্ধ করেছে, আর তোর কাছে মনে হয়েছে ও চোখ মেরেছে। হ্যাঁ, ওর না হয় চোখের সমস্যা আছে, কিন্তু আমার তো নেই যে, তাই কোনটা চোখ মারা আর কোনটা চোখ বন্ধ করে সেটা বুঝতে পারবো না। ঈশান খেয়াল করলো আব্বু ওদের দিকে তাকাচ্ছে। তখন ও কথা বলা বন্ধ করে দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু কেন জানি ওই মেয়েটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। অন্যদিকে মেয়েটি ঈশানের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ ঈশানকে দেখতে বেশ কিউট আর কেমন যেন একটি প্রেম প্রেম ভাব আছে। ওকে দেখে মেয়েটির কাছে সেটিই মনে হচ্ছে। ঈশান যে মেয়েটিকে দেখছে সে আর কেউ নয়, ঈশানের ভাইয়ের শালী। ওর নাম কল্পনা। কল্পনা অসম্ভব সুন্দরী, ওর আপুর থেকেও বেশি সুন্দরী। সেজন্য অনেক ছেলে ওর জন্য পাগল। কলেজের প্রায় অর্ধশতাধিক ছেলে ওর পেছনে ঘোরে, কিন্তু কল্পনা কাউকে পাত্তা দেয় না। আর আজকে হঠাৎ করে কল্পনা ঈশানকে দেখার পর কেমন জানি ওকে বেশ কাছের বলে মনে হয়েছে, আর ওর প্রতি একটি ভালো লাগা কাজ করেছে। ঈশানকে যখন ওকে সিঁড়ি থেকে নামতে দেখলো, কল্পনার প্রথমেই মনে হয়েছে এই ছেলেটিকে দেখতে বেশ কিউট, যেটি কল্পনার এই প্রথমে মনে হয়েছে। এর আগে ওর থেকে অনেক বেশি কিউট ছেলে ওকে প্রপোজ করেছে, ওর পেছনে ঘুরেছে, কিন্তু কল্পনা কারো দিকে ফিরেও দেখেনি। আর আজকে ওর আপুর দেবরকে দেখার পর কেমন যেন একদম আইসক্রিমের মতো গলে গলে পড়ছে। তো একটু দুষ্টুমি করেই ওকে চোখটা মেরেছে। এদিকে ঈশান বারবার কল্পনার দিকে তাকাচ্ছে, আর কল্পনা একবার হাসি দিচ্ছে তো একবার মুখ ভেঙচি কাটছে, তো পরবর্তীতে আবার চোখ টিপো মারছে। বিষয়টা ঈশানের কাছে বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল। বারবার ভেবেছিল বিষয়টা যদি অন্য কেউ দেখতে পায় তাহলে কি ভাববে। বেশ কিছুক্ষণ আব্বু তিথির আব্বু আম্মুর সাথে কথা বললো, তারপর একটি পর্যায়ে বিয়ে ঠিক হলো প্রায় 1 সপ্তাহ পরে। এবার আব্বু তিথিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তিথি মামুনি, আমার বাসায় গিয়ে কিন্তু বাসার সব দায়িত্ব নিতে হবে। আমার 2টা ছেলেকে কিন্তু সামলাতে হবে। বড়টাকে তো সামলাবেই, সাথে ছোট বাঁদরটাকেও সামলাতে হবে। আব্বু তিথির কথায় বেশ লজ্জা পেয়ে গেল আর বলল, জি আব্বু, পারবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। কথাটি বলেই তিথি এসে আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আব্বু ওকে ধরে ফেললো, তারপর ওনার পাশে বসিয়ে দিল। সবাই কথা বলছে, আর ঈশান খেয়াল করলো কল্পনা হাসাহাসি করছে। ও বুঝতে পারলো না কেন হাসছিল, কিন্তু ওর বেশ অস্বস্তি ফিল হচ্ছিল। তাই ও হঠাৎ করে বলল, আন্টি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? কথাটি বলে যেন ঈশান খুব বেশি ভুল করে ফেললো, কারণ সবাই ওর দিকে রসগোল্লার মতো চুপ করে তাকিয়ে আছে। তখন ঈশানের আরো অস্বস্তি হতে লাগলো, তাই ও মাথাটি নিচু করে বলল, আমি কি কিছু ভুলে বলে ফেললাম? ঈশান কথাটি বলে শেষ করতে পারলো না, তার আগে তিথির বোন অর্থাৎ কল্পনা হি হি করে হাসতে লাগলো। যেটি দেখে ঈশান ওর দিকে কেমন এক অসহায় দৃষ্টিতে তাকালো। ও খেয়াল করলো সবাই তিথির বোনের দিকে অর্থাৎ কল্পনার দিকে তাকিয়ে আছে। তখন ও মুখে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে হাসতে লাগলো। তখন আর আম্মু বলতে লাগলো, কল্পনা, এটা কেমন বেয়াদবি হচ্ছে? এখানে বড়রা আছে আর তুমি হাসছো। আরো হাসির মতো কি বলেছে? যাও, ওকে নিয়ে আমাদের ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসো। কল্পনা হাসি থামানোর চেষ্টা করলো, তারপরও পারছে না। ওর আম্মুর কথা মতো উঠে গিয়ে ঈশানকে বলল, আসুন। কল্পনা এতক্ষণ কোনো কথা বলেনি, কিন্তু এখন যখন ওকে একটি মিষ্টি সুরের ডাকলো, তখন ঈশানের মনে হচ্ছিল এত সুন্দর কণ্ঠ আগে কখনো কোথাও শুনেনি। কথাটি বলেই কল্পনা হাঁটতে লাগলো। তখন ঈশান ওর পেছন পেছন হাঁটতে লাগলো। ওরা কিছুটা দূরে আসতেই কল্পনা হঠাৎ করে বলতে লাগলো, তো আপনাদের বাসায় আর কয়টা বাদর আছে? কল্পনার এরকম প্রশ্নে ঈশান হতভম্ব হয়ে গেল, আর ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। তখন কল্পনার রাজ্য বিজয়ের হাসি দিল, আর ঈশান বলল, মানে? কেন? আপনার আব্বু না বললো আপনি একটা বাদর? ভেবেছিলাম দুলা ভাইয়ের ভাইটা একটু রোমান্টিক আর হ্যান্ডসাম হবে, কিন্তু সে যে একটা বাদর সেটা ভাবতে পারিনি। বাদর না হয়ে কোনো মানুষ হলে তার সাথে একটু প্রেম করতাম। কল্পনার এরকম কথা শুনে ঈশান অবাকের উপর অবাক হয়ে গেছে, আর ভাবছে, এই কি মেয়ে রে বাবা, এরকম গায়ে পড়া মেয়ের কথা আগে শুনেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম। ঈশান নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন, ইনসাল্ট করার একটা লিমিট আছে, আপনি কিন্তু সেটা ক্রস করে যাচ্ছেন। এ মা, বাদরের আবার ইনসাল্ট হয়?
সেটা তো জানতাম না। এই বাদর, কলা খাবি? কল্পনা হিহি করে হাসতে লাগলো। তখন ঈশান বেশ রাগী মুড নিয়ে সেখান থেকে সামনের দিকে হাঁটতেই দেখলো সামনে ওয়াশরুম। তখন ওয়াশরুম দিক দিয়ে যেতে কল্পনা ওর পেছন পেছন গেল। কল্পনা ওয়াশরুমের সামনে আসতে ঈশান ভেতরে গিয়ে খুব জোরে সোরে দরজাটা লাগিয়ে দিল। সাথে সাথে কল্পনা আরো জোরে জোরে হাসতে লাগলো। ওর হাসি দেখে ঈশানের খুব বেশি রাগ হচ্ছিল। তাই ঈশান বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের মুখের আয়নায় দেখছিল আর ভাবছিল, কোথায় আমাকে বাদরের মতন দেখা যায়? আব্বু বলল ভাইয়ার শালি। শালি মানে তো গালাগালি, এসব কেউ বলে নাকি? যাই হোক, এ যদি আবার আমাকে কিছু বলে তাহলে উচিত শিক্ষা দেওয়ার জন্য শালি বলে একে ঘায়েল করতে হবে। ঈশান তারপরে বেশ কয়েকবার নিজেকে বেশ ভালো করে দেখে নিল ওকে কোন অংশে বাদরের মতো দেখা যায় কিনা, কিন্তু না, সেটা তো মনে হচ্ছে না। ঈশান বেরোচ্ছে না দেখে কল্পনা বলতে লাগলো, কি হলো বাদর বিয়াই, ওয়াশরুমে ঘুমিয়ে পড়লেন নাকি? কল্পনার এরকম কথা শুনে ঈশান আর ওয়াশরুমে থাকতে পারলো না। বেরিয়ে আসতেই কল্পনা বলল, তো বাদরটা কি এতক্ষণ ভেতরে কলা খাচ্ছিল? ভাইয়ার শালি, ইস কি গালাগালি। কল্পনা কথাগুলো বলে হাসছিল। এবার ঈশানের এরকম কথা শুনে কল্পনার হাসিটা নিমিষের মধ্যে উড়ে গেল। আরো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান 32 পাটি বের করে একটি রাজ্য বিজয়ের হাসি দিয়ে তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। তখন কল্পনা বলল, এই, আপনি আমাকে শালি বললেন কেন? বারে, আপনি না ভাইয়ার শালি? হ্যাঁ, সেটা আপনার ভাইয়ার, কিন্তু আপনার নয়। তাহলে আপনি বলছেন কেন? কিন্তু আপনি তো শালি, তাই বলছিলাম। ভালো হচ্ছে না কিন্তু। আর একবার যদি শালি বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কি হবে আরেকবার শালি বললে? বলেই দেখুন। ওকে, বললাম শালি। ভালো হচ্ছে না কিন্তু। দেখুন, আপনি কিন্তু রীতিমতো আপনি আমাকে ইনসাল্ট করছেন। এতক্ষণ যে আপনি আমাকে ইনসাল্ট করে পুরো প্রেস্টিজ পিত্তি গলিয়ে দিচ্ছিলেন, তার বেলায় ছেলে মানুষ চুপ করে থাকে বলে ভাববেন না তারা খুব বেশি সহজ সরল। প্রত্যেকটা ছেলে কিন্তু আগুন হয়। ঈশান কথাটি বলে কল্পনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দ্রুত হেঁটে এসে ওর ভাইয়ের পাশে বসে পড়ল। এর মাঝে সবার কথা বলা শেষ হয়ে গেল। আর শেষ পর্যন্ত ঠিক হলো 1 সপ্তাহ পরে ওদের বিয়ে। যেহেতু দুই পরিবারের বিজনেস ফ্যামিলি, তাই ওদের একটু সময় লাগবে। বিয়ের কথা শেষ হলে কল্পনায় আব্বু আম্মু ঈশানদের উঠতে দিল না। বলল না খেয়ে বাসায় যাওয়া চলবে না, যেহেতু আত্মীয়তা হবে, তাই ওরা উঠতে পারল না। সবাই গিয়ে খাবার টেবিলে বসে। তখন কল্পনা হঠাৎ করে ঈশানের পাশে বসে পড়ল, যেটি দেখে অবাক হয়ে গেল। তখন কল্পনা ঈশানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। একটু পর কল্পনার আম্মু ওদের খাবার বেড়ে দেয়। তখন ঈশান খাবারে মুখ দিতে যাবে, এর মাঝে হঠাৎ করে ওর পায়ের উপর কিছু একটা অনুভব করলো। ঈশান খাবারটা রেখে পায়ের দিকে তাকাতে খেয়াল করলো পাশ থেকে কল্পনা ওর পায়ের উপর স্লাইড করছে। ঈশান রাগে চোখে ওর দিকে তাকালো। ঈশান সবার সামনে কল্পনা এমনটা করতে বারণও করতে পারলো না। আর কল্পনা ততবারই ওর পায়ের উপর পা দিয়ে স্লাইড করছে, যার জন্য ঈশান খেতে পারছিল না। ঈশান খাচ্ছে না দেখে কল্পনার আম্মু বলতে লাগলো, কি হলো বাবা, তুমি খাচ্ছ না যে? না আন্টি, তেমন কিছু না। আম্মু, উনি হয়তো লজ্জা পাচ্ছে আমাদের বাসায় খেতে। সে কি কথা বাবা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমরা তো তোমার আপনই এখন। কল্পনার আম্মু কথাটি বলতে ঈশান ওর দিকে তাকালো। তখন দেখলো কল্পনা মুচকি মুচকি হাসছে, যার জন্য খেতে পারছিল না। কল্পনা বারবার ওর সাথে দুষ্টুমি করছিল, তাই ঈশান কোনো রকমে খেয়ে উঠে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ হলে ওরা আরো কিছুক্ষণ কথা বলে ওদের বাসা থেকে বের হতে গেলে তখন কল্পনা হঠাৎ করে এসে ঈশানের পকেটে কিছু একটা দিয়ে দিল। ও পকেটে হাত দিতে গেলে তখন কল্পনা ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ওইটা বাড়ি গিয়ে দেখবেন বাদর সাহেব। কল্পনা কথাটি বলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর ঈশান ভাবতে লাগলো কল্পনা কি এমন দিল যেটি বাসায় গিয়ে দেখতে বললো। আসলে কল্পনার ঈশানকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, তাই ওকে নিজের মনে জায়গা দিতে শুরু করে দিয়েছে। আর কেমন যেন ঈশানের প্রতি ওর একটি ভালো লাগা কাজ করছে। ঈশানের সাথে দুষ্টুমি করতে, ওর সাথে কথা বলতে কল্পনার বেশ ভালোই লাগছিল, তাই ওর সাথে এরকম অদ্ভুত আচরণ করছে। কল্পনা দুষ্ট হলেও ছেলেদের সাথে এতটা মিশুক স্বভাবের না, কিন্তু আজকে কেন যেন ঈশানের সাথে এরকম দুষ্টুমি করে ফেললো। অন্যদিকে কল্পনা যে ঈশানকে কিছু দিয়েছে সেটাই মন স্পষ্টভাবে দেখতে পেয়েছে। আব্বু সামনে থাকতে সেটা দেখেনি। একটু পর ওরা বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে আরম্ভ করে। তখন ভাইয়া ঈশানকে বলল, দেখ ভাই, আমি বুঝতে পারছি কল্পনার সাথে তোর কিছু চলছে। একদিনে যে তুই এতটা এগিয়ে যাবি আর প্রথম দেখাতেই যে তোদের মাঝে এমন কিছু হবে আমি সেটা ভাবতে পারিনি। ওই বাসার মানুষগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক হচ্ছে, তুই সবটা হওয়ার আগেই এভাবে সম্পর্কটাকে নষ্ট করে দিস না। আর এটা জানতে পারলে
আব্বু খুব বেশি রাগারাগি করবে। আর এক বাসা থেকে দুইটা বোনকে কোনোভাবেই আমাদের বাসায় আনা সম্ভব না। তাই তুই এরকম কোনো কাজ করিস না যার জন্য আব্বু কষ্ট পায়, আর আমাকে ওদের কাছে ছোট হতে হয়। আমার বিয়েটা এখন তো ঠিকই হয়ে গেছে, আর কয়েকটা দিন পর হয়ে যাবে। তুই এমন কাজ করিস না যার জন্য তোদেরকে কেউ বাসা থেকে মেনে নেবে না। তুই অন্য যে কোনো জায়গায় রিলেশন কর, আমি নিজে থেকে সেখানে তোর বিয়ের ব্যবস্থা করে দেব। আর তোর এখন এসবের মধ্যে না জড়ানোই ভালো। তোর হাতে তো অনেক দায়িত্ব, বল। তাছাড়া তুই মেডিকেল স্টুডেন্ট, তোর তো আর এসব করলে চলে না। তোকে অনেক পড়তে হবে, আর আম্মুর স্বপ্নটা পূরণ করতে হবে। প্লিজ ভাই, তুই এটা কখনোই করিস না, যেটা আমি আশা করছি না। ঈশান বুঝতে পেরেছে ভাইয়া ওকে কি বোঝাতে চাইছে। আসলে কল্পনার এরকম আকার ইঙ্গিতে ঈশান কিছু বুঝতে পারেনি, কিন্তু ঈশানের ভাইয়া সবই বুঝে গেছে। ভাইয়ার কথা ঈশান শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর ওকে চুপ করে আছে দেখে ভাইয়া বলল, কি রে, কথা বলছিস না যে? ভাইয়া তুমি টেনশন করো না, আমি এমন কোনো কাজ করব না যার জন্য আব্বু কষ্ট পায় আর তোমাকে ওদের কাছে ছোট হতে হয়। তুমি তো জানো আমি কেমন। আমি কোনোদিন রিলেশনের মধ্যে একদমই জড়াবো না, কিন্তু তোমার শালি যে এমন কোনো কাজ করলো সেটা আমি জানি না। প্লিজ ভাইয়া তুমি কিছু মনে করো না। আবার যদি আমাদের দেখা হয় আমি ওকে বুঝিয়ে বলবো। আর আমার মনে হয় না ও তেমন কিছু আমাকে দিয়েছে, হয়তো আমার সাথে মজা করেছে। তুমি এমনটা ভাববে না প্লিজ। আর যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি ওর সাথে কথা বলে ওকে বুঝিয়ে বলবো। তোমার এই বিষয় নিয়ে ওকে কিছু বলার দরকার নেই। আর ভাবিকেও কিছু বলে না, হয়তো ভাবি ওনার সাথে অনেক বেশি রাগারাগি করবে। ঈশানের কথায় ভাইয়া একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। বাসায় আসতে ঈশান রুমে যায়। তারপর গিয়ে ওর মনে পড়ে কল্পনা ওকে কিছু দিয়েছিল, তাই পকেটে হাত দিতে দেখলো একটি কাগজ আর সেখানে একটি নাম্বার। ঈশান কাগজটি হাতে নিয়ে বেশ কয়েকবার দেখে ভাবলো ভাইয়া ঠিকই বলেছে, এক বাসা থেকে দুই বোনকে এই বাসায় আনা সম্ভব না। ঈশান আর কিছু না ভেবে ফোন নাম্বারটা ছিঁড়ে ফেললো। অন্যদিকে কল্পনা ফোনের কাছে বসে আছে, কখন ঈশান ওকে ফোন দেবে। কল্পনা বুঝতে পারছে ঈশানও হয়তো ওকে প্রথম দেখাতেই পছন্দ করেছে, কিন্তু কল্পনা চাচ্ছে ঈশান সেটি ওকে নিজ থেকেই বলুক। অপেক্ষা করতে করতে একটি দুইটি তিনটি ঘন্টা করে সারাটা দিন পেরিয়ে গেল। তারপর একটি সময় রাত নেমে আসলো। তখন কল্পনা ভাবতে লাগলো ঈশান ওকে কেন ফোন দিচ্ছে না। ভাইয়ার বলা কথাগুলো ভেবে ঈশান সবটা মন থেকে ঝেড়ে ফেলে তারপর পড়ালেখায় মন দিল। অন্যদিকে কল্পনা ফোনের কাছে সে বিকেল থেকেই বসে আছে। ও কোনোদিন এরকম কাজ করেনি বা কোনো ছেলেকে নিজের নাম্বারটা দেয়নি, কিন্তু আজকে সেটা করেছে। ওভাবে ঈশান ফোন করবে, কিন্তু রাতটা গভীর হয়ে গেল। তখন ঈশান ওকে ফোন দিল না। তাই কথাগুলো ভাবতে ভাবতে একটি সময় ঘুমিয়ে পড়লো কল্পনা। তো পরদিন সকালে ঘুম ভাঙতে কল্পনার ফোনটি চেক করলো, কিন্তু কোনো আননোন নাম্বার থেকে ওর ফোনে কল আসেনি। তখন কল্পনার মনটা খারাপ হয়ে গেল। এভাবে কল্পনা 3টা দিন ওয়েট করলো, কিন্তু ঈশানের নাম্বার থেকে কোনো ফোন আসলো না। তাই কল্পনার মনটা খারাপ হয়ে গেল। ঈশান কেন ফোন দিল না? কল্পনা শুয়ে শুয়ে কথাগুলো ভাবছে। এর মাঝে ওর আপু রুমে আসলো আর বলতে শুরু করলো, কি রে, তুই এভাবে মন খারাপ করে শুয়ে আছিস কেন? কি হয়েছে বলতো? তোকে না বললাম রেডি হ, শপিং এ যেতে হবে? তোর ভাইয়া আমাদের জন্য ওয়েট করছে। আপু, তুমি যাও, আমার যেতে ইচ্ছা করছে না। সে কি, তোর ভাইয়া আর ঈশান শপিং মলে ওয়েট করছে আর তুই বলছিস যেতে পারবি না? সেটা কি করে হয়? আমি কি একা একা যাব নাকি? কল্পনা যেতে চাইছিল না, কিন্তু যখন শুনলো ঈশানও আসবে তখন তাড়াহুড়া করে উঠে বসে আর বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি রেডি হয়ে নিচ্ছি। এখন সময় নেই, আমাকেও রেডি হতে হবে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। দীর্ঘ আধা ঘন্টা প্রচেষ্টায় দুজন রেডি হয়ে তারপর নিচে এসে ওদের গাড়ি নিয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। 20 মিনিট পর ওরা শপিং মলে এসে থামে। তারপর তিথি ইমনকে ফোন দিলে বলে ওরা কফি শপে আছে। তখন ওরা শপিং মলে ঢুকে কফি শপে যেতেই দেখে ঈশান আর ওর ভাইয়া একটি টেবিলে বসে কফি খাচ্ছে। ওরা যেতে ঈশান খেয়াল করে কল্পনারা দুই বোন ওদের দিকে এগিয়ে আসছে। আর আজকে কল্পনাকে দেখতে পুরো নায়িকাদের মতো লাগছে। কল্পনা ঈশানকে দেখার সাথে সাথে ওর মুখে একটি রাবচু বিজয়ের হাসি ফুটে ওঠে। আর ঈশানের ওর ভাইয়ের কথা বলা মনে পড়তেই ও কল্পনার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। তারপর একটি সময় ওরা গিয়ে ঈশানের সামনে দাঁড়াতেই কল্পনা বলতে শুরু করে, ভাইয়া কেমন আছো? এই তো শালিকা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো থাকি কি করে? আপনার বউটা তো আপনার কাছে আসার জন্য পুরো উঠে পড়ে লেগেছে। কল্পনা, ভালো হচ্ছে না কিন্তু। আমি আবার কখন বললাম তোকে আমি তোর ভাইয়ার সাথে দেখা করব? সেটাই তো বলছিলে। কল্পনা খেয়াল করলো ঈশান মাথা নিচু করে আছে। তখন কল্পনা ওকে প্রশ্ন করলো, আপনি কেমন আছেন? জি ভালো, আর আপনি?
ভালো আর থাকতে পারলাম কই? আপনি তো থাকতে দিলেন না। কল্পনা কথাটি একটু হাসি মুখে বলল, যেটাতে ইমন আর ঈশানের দুজনেরই বুঝতে বাকি রইল না। কিন্তু ঈশান ওর দিকে তাকালো না। ও শুধু খেয়াল করলো ভাইয়া কেমন করে যেন ওদের দিকে তাকিয়ে আছে। তখন তিথি বলতে লাগলো, তোমরা কি এখানে বসে থাকবে নাকি উঠবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উঠবো। ওরা শপিং মলের এই পাশ থেকে ওপাশ ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে ঈশানের পা ব্যথা হয়ে যাচ্ছে, তাই ও বারবার জায়গায় জায়গায় বসে পড়ছে। আর কল্পনা বারবার ওর গা ঘেসে ঘেসে চলছে। ও গায়ে পড়ছে আর বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে। আর ঈশান সেটা এড়িয়ে যাওয়ার জন্য বারবার ওর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কল্পনাও সাথে সাথেই যাচ্ছে। কল্পনা একটি চান্স খুঁজছে ঈশানের সাথে কথা বলার। একটি পর্যায়ে তিথি আর ইমন গিয়ে একটি দোকানে বসলো, আর ঈশান ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল। তখন হঠাৎ করে কল্পনা ওরা ওদের পাশ থেকে গিয়ে ঈশানের কাছে গেল। ঈশান ওকে দেখে সেখান থেকে চলে যেতে গেলে কল্পনা ঈশানের একটি হাত ধরে টান দিয়ে তারপর ওকে একটি ট্রায়াল রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ওর মুখোমুখি দাঁড়ালো। কল্পনার এমন কাজে ঈশান হতভম্ব হয়ে যায়। ও ভাবতেও পারেনি কল্পনা এমন কিছু করবে। ঈশান হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল, আর কল্পনা হাস্যোজ্জ্বল মুখে ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ঈশানের ওর ভাইয়ের বলা কথাগুলো মনে পড়তে ও বলতে লাগলো, কি হচ্ছে কি? আপনি আমাকে এখানে আনলেন কিসের জন্য? প্লিজ ছাড়ুন, এসব ভাইয়া দেখলে খুব বেশি ঝামেলা হয়ে যাবে। প্লিজ এরকম পাগলামি করবেন না, এখান থেকে আমাকে যেতে দিন। কথাটি বলি ঈশান কল্পনার কোমরের পাশ দিয়ে হাত দিয়ে যখনই ট্রায়াল রুমের দরজা খুলতে যাবে তখনই কল্পনা হঠাৎ করে ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দিয়ে তারপর ওর অনেকটা কাছে চলে যায়। তারপরে ঈশানের দুই হাত নিয়ে ওর কোমরে রাখে। সাথে সাথে ঈশান যেন শক্ত হয়ে যায় নিমিষের মধ্যে। ওর পুরো শরীরে একটি কারেন্ট বয়ে যায়। ঈশান চোখ বড় বড় করে ওর দিকে তাকাতেই কল্পনা একটি হাসি দিয়ে বলতে শুরু করে, এত তাড়া কিসের তোমার? আর কি হয়েছে তোমার বলো তো? তোমাকে আমি নাম্বার দিলাম, তুমি কি বুঝতে পারোনি কিসের জন্য নাম্বারটা দিয়েছি? তুমি আমাকে ফোন করলে না কেন বলো? প্লিজ আমাকে ছেড়ে দিন, এরকম পাগলামি করবেন না। ভাইয়া এসব জানতে পারলে অনেক রাগারাগি করবে। তাছাড়া দেখুন, আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কিসের জন্য সম্ভব না বলো? আমি কি দেখতে খারাপ? নাকি আমার অন্য 10টা মেয়ের মতো আরো 5-6টা বয়ফ্রেন্ড আছে যে তুমি আমার সাথে রিলেশনে যেতে পারবে না? আমি অত শত কিছু জানি না, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা কখনো সম্ভব না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আর যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। ভাবি আর ভাইয়া এসব জানতে পারলে খুব রাগারাগি করবে। দোষটা আপনার নয়, আমারই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো তোমার কাছে আসিনি। প্লিজ বলো, তুমি কেন আমাকে ফোন দিলে না? আর কি সমস্যা আমার সাথে রিলেশনে যেতে তোমার? তুমি নিশ্চয়ই ফ্যামিলির কথা ভেবে এরকমটা করছো, তাই না? ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা হবে না। আব্বু আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আপু আর ভাইয়ার কথা বলছো, ওটা আমি ম্যানেজ করে নিব। আপুকে আমি যেটা বলবো সেটাই শুনবে। তোমার পরিবারের দায়িত্বটাও আমার। প্লিজ তুমি বারণ করো না। একটা বার আমাকে ভালোবেসে দেখো, আমি আমার ভালোবাসা দিয়ে সবটা তোমাকে ভুলিয়ে দিব। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বললাম এটা কখনোই সম্ভব না। আপনি কেন গালাগালি করছেন বলুন তো? ও, বুঝতে পেরেছি, তোমার বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে ভালোবাসি, তাই তো? ঈশান কোনো কথা বলছে না। ও বারবার কল্পনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কল্পনা ততবারই ওর হাতগুলো নিজের কোমরে শক্ত করে চেপে ধরেছে। একটা সময় ঈশান কল্পনাকে ছাড়িয়ে নিতে গেলে তখন ও যেটা করে সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। কল্পনা ঈশানের শার্টের কলার ধরে আর এক হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরে ওদের চার ঠোঁট এক করে দিয়ে ঈশান যেন পাথরের মূর্তি হয়ে যায়, আর নিমেষের মধ্যে ওর শরীর একটি বিদ্যুৎ বয়ে যায়। কল্পনা 2 মিনিট পর যখন ঈশানের ঘোর কাটে তখনও বুঝতে পারলো যেটা হচ্ছে সেটাও কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। আর এসব জানাজানি হলে ভাইয়ের বিয়েটা ভেঙে যাবে। তাই ঈশান কল্পনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তারপর তাড়াহুড়া করে বেরিয়ে গেল। কল্পনা ট্রায়াল রুমের দরজার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। কল্পনা বুঝতে পেরেছে ঈশান ওর সাথে রেসপন্স করতে চাইছিল কিন্তু পারছিল না। কল্পনা ভাবতে লাগলো, তারাও বিয়াই, তুমি আমার সাথে রিলেশনে কি করে না যাও, আমাকে কি করে ভালো না বেসে থাকতে পারো সেটাও আমি দেখে নিব। কত ছেলে আমার কাছে এসে ঘায়েল হয়ে গেছে, কিন্তু আমি এই প্রথম কারো উপর ফিদা হয়েছি। তাই রিলেশনটা তো আমি তোমার সাথেই করব, আর তোমাকে নিজের জীবন সাথী করব। তুমি যে আমার সাথে রেসপন্স করতে চাইছিলে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কিভাবে আমার থেকে দূরে সরে থাকো সেটা আমি দেখব।
একটাবার বিয়েটা হতে দাও, তারপর তোমাকে মজা দেখাচ্ছি। এখন তো বাহিরে রোম্যান্স করছি, তখন ঘরে গিয়ে চালাবো। ঈশান ওর ভাবি আর ভাইয়ের কাছে আসতেই ইমন ওর দিকে তাকালো আর বলতে লাগলো, কি রে, তুই কোথায় গিয়েছিলি? বারবার তোকে ডাকছি। আর কল্পনা কোথায়? না ভাইয়া, আসলে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। কেন ভাইয়া, তোমার কি ডায়াবেটিস আছে যে তুমি সবসময় ওয়াশরুমে যাও? তিথির কথায় ওরা দুজনে হাসতে লাগলো। এর মাঝে কল্পনা এসে ওদের পাশে দাঁড়ালো আর খেয়াল করলো ঈশানের মুখটি পুরো চুপসে আছে। যেটি দেখে কল্পনা একটি মুচকি হাসি দিয়ে এসে ওর একটা হাত ধরলো। ঈশান হাতের দিকে তাকিয়ে রইল। তখন কল্পনা স্বাভাবিকভাবেই বলল, ভাইয়া, আপু কি হয়েছে? তোমরা হাসছো কেন? ঈশান জোর করে কল্পনার থেকে হাতটা সরিয়ে নিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। তখন কল্পনা কথা বলতে বলতে গিয়ে আবার ওর পাশে দাঁড়ালো। ঈশান বুঝতে পারছে না এই মেয়েটি ওকে কি পেয়েছে। ঈশান যতবার চাইছে কল্পনা থেকে দূরে থাকতে, কিন্তু পারছে না। কল্পনা ততবার এসে ওর গায়ে পড়ে কথা বলছে। দীর্ঘ 5 ঘন্টা শপিং করলো। তারপর একটি পর্যায়ে শপিং শেষ হলে ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলো। কল্পনা ওদিকে বারবার ঈশানের দিকে তাকাচ্ছে আর ওকে চোখ মারছে, তাই ওর বেশ অস্বস্তি ফিল হচ্ছিল। ও ভাবছিল এগুলো যদি ভাইয়া খেয়াল করে তাহলে হয়তো খুব বেশি ঝামেলা হয়ে যাবে আর দোষ ওর উপর এসে পড়বে। ঈশান বারবার ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কল্পনা এত দুষ্ট একটি মেয়ে যে ওকে এড়িয়ে যেতেই পারছিল না। খাওয়া দাওয়া শেষ হলে ওরা শপিং মল থেকে বেরোলো। তারপর কল্পনা আর তিথি গাড়িতে উঠে যেতেই ঈশান যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঈশানও গাড়িতে উঠে পেছনের সিটে গিয়ে বসে। তারপর কল্পনা আজকের ব্যবহারগুলোর কথা ভাবতে থাকে। ভাই রে, তোর ভাই তো তোর শালির থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু তোর শালি তো আর থাকতে দিচ্ছে না। কি শালি একটা পেয়েছিস রে ভাইয়া, পুরো আগুনের গোলা। বারবার শুধু এসে গায়ে ছ্যাঁকা দেয়। বিয়ে করলে অন্য বাড়িতে করতে পারলি না? বিয়েটা করলে অন্য কোনো বাড়িতে করতে পারলি না? তাহলে তোর শালির সাথে প্রেম করতে পারতাম। তোর শালা আমার ভাগ্যটা আগে থেকেই তালা ঝুলিয়ে দিল। ঘরে ঢোকার উপায় রাখলি না তুই। কিন্তু এই মেয়েটা আমাকে কি পেয়েছে? আমি যতই ওর থেকে দূরে দূরে থাকতে চাচ্ছি, বারবার ও আমাকে ডিস্টার্ব করছে। বিয়ের আগে এরকম অবস্থা, তাহলে যদি ভাইয়ের বিয়েটা হওয়ার পর তখন বাসায় এসে কি না কি করবে কে জানে। ঈশান বাসে এসে রুমে চলে যায়। তারপর কল্পনার ব্যবহারের কথাগুলো ভাবতে থাকে। এই মাঝে কল্পনা আজকে ওর আপুর কাছ থেকে ঈশানের নাম্বারটা নিয়ে নিচ্ছে। বাসে আসতেই কল্পনা ওকে ফোন দেয়। ফোনটা রিসিভ করেও বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? জানো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবুটা, শোনা। মানে আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমার কোনো বেবি টেবি নেই। আর আপনি আমাকে জানো বলছেন কেন? কোনোভাবে কি আপনি আমাকে চেনেন? চিনি মানে? তোমাকে আমি অনেক কাছ থেকে চিনি। আর আজকে না আমার সাথে তুমি রোম্যান্স করলে, তাহলে তুমি এসব কি বলছো? তোমার বেবি নেই মানে? ও আপনি, তো বলুন কেন ফোন দিয়েছেন, বলুন। কেন মানে কি? আমার হবু বয়ফ্রেন্ডের সাথে আমি একটু কথা বলতে পারি না বুঝি? দেখুন, এইসব ছাড়া অন্য কোনো কথা থাকলে আপনি বলতে পারেন। আর তাছাড়া আমি কারো হবু বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডও না। প্লিজ এইসব কথা আর বলবেন না। আমি তো আপনাকে বললাম, আপনি যেটা চাইছেন সেটা সম্ভব না। আমি বুঝতে পারছি আপনি হয়তো আমার থেকে মজা করছেন, তাই না? এইসব মজা অন্য কারোর সাথে করুন প্লিজ। কি বলছো তুমি এসব? আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমি সত্যি বলছি, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ঈশান, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। সত্যি বলছি। তুমি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ বারবার বলো তো? তুমি ভাইয়ার কথা ভাবছো তো? আমি ভাইয়াকে বোঝাবো। আমি আজকেই ভাইয়ার সাথে কথা বলবো। আপনি কি পাগল হয়ে গেছেন? কী সব উল্টাপাল্টা কথা বলছেন? দেখুন, ভাইয়াকে এসবের কিছু বলবেন না। ভাইয়া এসব জানতে পারলে আমাকে দোষ দিবে। আর আপনার আব্বু আম্মু জানতে পারলে বিয়েটা বন্ধ হয়ে যাবে। তাতে আমি ভাইয়ার কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকবো। কারণ ভাইয়া আর আপনার আব্বুকে অনেক ভালোবাসে। ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। তাই আপনি যেটা চাইছেন সেই সম্পর্ক করা কখনোই সম্ভব না। প্লিজ এসব কথা আর বলবেন না। আপনি অন্য কাউকে ভালোবাসেন। সেটা বললেই হলো? আমিও দেখব তুমি আমাকে কি করে ভালো না বেসে থাকো। আমি চেষ্টা তো করতে পারি আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নেওয়ার। সেটা কখনোই হবে না। যেটা হবে না সেটার জন্য কষ্ট পেয়ে লাভ কি? তাই আপনি অন্য কোথাও দেখুন। প্লিজ এসব কথা আর আমাকে দ্বিতীয়বার বলবেন না। আর আমাকে কখনো ফোনও দিবেন না। ঈশান কথাটি বলে ফোনটা কেটে দিল। তখন কল্পনা আবার ওকে ফোন করলো, কিন্তু ঈশান ফোনটি বন্ধ করে রাখলো। ঈশান বুঝতে পারলো কল্পনা ওর পিছু ছাড়বে না, তাই ঈশান ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে।
দেখতে দেখতে ওর ভাইয়ের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন ঈশান বারবার ভাবছিল কল্পনার বাসায় যাবে কিনা, কিন্তু ওর এরকম কাজকর্ম ঈশানের মনে হচ্ছিল বিয়ে বাড়িতে গেলে কোনো ঝামেলা হতে পারে, হয়তো কল্পনার সাথে দুষ্টুমি করবে। আবার পরক্ষণে ভাবছিল কল্পনা হয়তো সেদিন মজা করেছে, আর এখনকার দিনে মেয়েরা এরকম মজা করতেই পারে। তাই সবটা ভেবে ঈশান রেডি হয়ে ওর ভাইয়ের সাথে বেরিয়ে পড়ে। তারপর ওরা কল্পনাদের বাসায় আসার পর গেটের সব ফর্মালিটি পূরণ করে যখন বাসার ভিতরে ঢুকতে যাবে, তখন হঠাৎ করে কল্পনা ঈশানের হাত ধরে টেনে নিয়ে ওকে একপাশে নিয়ে গিয়ে দাঁড় করায় আর মুখোমুখি দাঁড়ায়। ঈশান কল্পনার দিকে তাকাতেই ও যেটা করে সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। কল্পনা হঠাৎ করে ওকে হাত করে, সাথে সাথে যেন ঈশানের শরীরে কারেন্ট বয়ে যায়। ঈশান ভাবতেই পারেনি কল্পনা এরকম একটি কাজ করবে। ঈশান কল্পনাকে জোর করে ছাড়িয়ে নেয়, তারপর আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখেছে কিনা, কিন্তু না, সবাই বরকে নিয়ে ব্যস্ত, তাই কেউ দেখেনি। কল্পনার এরকম কাজে ঈশান বেশ রেগে যায় আর বলতে শুরু করে, আপনি সব কি শুরু করলেন বলুন তো? আমি ভেবেছিলাম আপনি সেদিন দুষ্টুমি করেছেন, কিন্তু আজকে যে আপনার বাসায় আসার পর এরকমটা করবেন, আগে জানলে আমি কখনোই আপনার বাসায় আসতাম না। ঈশান, তুমি এসব কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তুমি জানো এই 3টা দিন তোমাকে দেখতে না পেয়ে আমার ভেতরে কি চলছে সেটা আমি তোমাকে কিভাবে বোঝাবো বলো। তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ তুমি রাগ করো না বাবু। কল্পনা কথাটি বলে ঈশানের মুখের দুই পাশে হাত দিল। সাথে সাথে ঈশান এক ছটকায় ওর হাত দুটো ছাড়িয়ে নিয়ে তারপর কল্পনার সামনে 2 হাত জোর করে বলতে লাগলো, প্লিজ আপনি এরকম পাগলামি করবেন না, তাহলে এখানে বিয়েটা ভেঙে যাবে। এসব যদি জানাজানি হয়ে যায় আর ভাইয়ের কাছে, আপনার আপুর কাছে আমি সারা জীবনের মতন অপরাধী হয়ে যাব। প্লিজ আপনি এরকম পাগলামি করবেন না, নাহলে আপনার বাসা থেকে আমাকে চলে যেতে হবে। ঈশান কথাটি বলে সেখান থেকে চলে গেল। আর কল্পনা একটি অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটি সময় আবার মুচকি হাসি দিয়ে বলল, এতদিন ছেলেরা আমার পেছনে ঘুরেছে, তাই বুঝতে পারিনি ওদেরকে অ্যাভয়েড করাটা ওদের কাছে কতটা কষ্টের। কিন্তু আজকে তুমি আমাকে অ্যাভয়েড করছো, তো সেই জন্য আমার মনে হচ্ছে আমার এটা কতটা কষ্টদায়ক। কিন্তু দেখো, আমি তোমাকে ঠিক নিজের ভালোবাসা দিয়ে নিজের করে নিব। ভালো যখন একবার তোমাকে বেসেছি, তাহলে তোমাকে আমার চাই। আমিও দেখব তুমি কতদিন আমাকে না ভালোবেসে থাকতে পারো। বিয়ে বাড়িতে সারাটা সময় কল্পনা ঈশানের সাথে দুষ্টুমি করার চেষ্টা করলে ও বারবার সেখান থেকে সরে যাচ্ছিল। এই বিষয়টা আবার ঈশানের বন্ধু মেহেদি খেয়াল করে। মেহেদি আসার পর থেকে কল্পনার উপর খেয়াল রেখেছে, কারণ ওর প্রথম দেখাতেই কল্পনাকে ভালো লেগে গিয়েছিল। তাই মেহেদি ভেবেছিল ঈশানকে বিষয়টা বললে ও হয়তো মেহেদিকে হেল্প করতে পারে। আবার পরক্ষণে ওর একটা খটকা লাগলো, কারণ বারবার কল্পনা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে। ভাবে হয়তো ওর সাথে ভাব জমিয়ে ফেলেছে। তাই সবটা ভেবে মেহেদি ঈশানের কাছে যায়, তারপর ওকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি কোনায় ওর মুখোমুখি দাঁড়ায়। তখন বলে, কিরে, কিছু বলবি? দোস্ত, আমার তো একটা মেয়েকে পছন্দ হয়েছে। কবে, কখন, কোথায়, কাকে, কি করে হলো? ধুরশালা, এভাবে না বলে একটু তো হেল্প করতে পারিস। আরে হ্যাঁ হ্যাঁ, হেল্প করব। তুই বল কোন মেয়েটাকে তোর পছন্দ হয়েছে। তোর বিয়াইনকে। মেহেদি কথাটা শোনার সাথে সাথে ঈশানের মুখটা চুপসে গেল। তারপর ঈশান নিজেকে স্বাভাবিক করে নিল আর ভাবতে লাগলো, এই একটা সুযোগ কল্পনাকে ওর পেছন থেকে সরানোর। তাই ঈশান একটু মুচকি হেসে বলল, বলিস কি, আগে বলবি না? আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে প্রপোজ করে দে, তারপর বিষয়টা আমি দেখব। কিন্তু আমার যে ভয় লাগছে, এতগুলো মানুষের সামনে যদি রিয়্যাক্ট করে। করবে না, তুই এক পাশে নিয়ে গিয়ে বলিস। তুই একটু ডেকে দে, তাহলেই যাব। আচ্ছা ঠিক আছে। তোকে কিন্তু হেল্প করতে হবে। তুই যদি হেল্প না করিস তাহলে কিন্তু কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, করব। ঈশানের বারবার মনে হচ্ছিল এই সুযোগ কল্পনাকে ওর পেছন থেকে সরানো। বিয়ে সব ফর্মালিটি প্রায় পূরণ হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পালাও শেষ। বিয়েটা হলে বাসায় চলে যাবে সবাই। মেহেদি বারবার ঈশানকে বলছে কল্পনাকে ডেকে দিতে। তাই ঈশান ওকে ডাকতে গিয়ে দেখলো কল্পনার বান্ধবীদের সাথে কথা বলছে। ঈশান ওর সামনে যেতে কল্পনা একটি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওদিকে তাকালো। তখন কল্পনার একটি বান্ধবী কল্পনাকে বলতে লাগলো, তুমি কিছু বলবে? হ্যাঁ মানে, না আর একটু সাইডে আসবেন? ঈশান কথাটি বলতে গিয়ে বেশ নার্ভাস ফিল করছিল। তাই কল্পনার বান্ধবীগুলো বেশ হাসাহাসি করছিল। তখন কল্পনা উঠে আসলো আর ভাবতে লাগলো, ঈশান হয়তো ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে, আর ও হয়তো বলবে যে ভুল করেছে, ওকে দূরে সরিয়ে দিয়ে।
ওর সাথে এরকম ব্যবহার করে। এবার কল্পনা আসতে ঈশান সামনের দিকে হাঁটতে লাগলো। তখন কল্পনা ওকে পেছন থেকে বলল, কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? আর কি যেন বললে মনে হলো। ঈশান কোনো কথা বলছে না। একটু পরেই ওরা সবার থেকে দূরে চলে আসলো। তখন কল্পনা খেয়াল করলো একটু দূরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তখন ঈশান এসে ওর সামনে দাঁড়ালো। তখন মেহেদি কিছু বুঝে ওঠার আগে কল্পনা প্রশ্ন করতে লাগলো, কি হলো? তুমি চুপ করে আছো কেন? আর কি বলবে বলো? আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমি কিছু বলবো। কেন? তুমি কি লজ্জা পাও নাকি? নিজের কথাগুলো বন্ধুকে দিয়ে বলাতে হবে? মেহেদি কল্পনা দিকে ডেপ ডেপ করে তাকিয়ে আছে। তাই ও মেহেদিকে বলল। কিরে, কি হলো বল। ঈশানের কথায় কল্পনা এবার মেহেদির দিকে তাকালো। তখন মেহেদি ওর সামনে একটি ফুল নিয়ে তারপর ওকে প্রপোজ করে দিল, যেটা দেখে কল্পনা বেশ অবাক হয়ে গেল। কল্পনা ভাবতেও পারেনি যে ঈশানের ফ্রেন্ড ওকে প্রপোজ করবে। ও ভেবেছিল ঈশান ওকে প্রপোজ না করলেও প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু কল্পনার স্বপ্নেও ভাবতে পারেনি ঈশানের বন্ধু ওকে প্রপোজ করবে। এবার কল্পনা কোনো কথা বলছে না দেখে মেহেদি বারবার ওকে প্রপোজ অ্যাকসেপ্ট করে নিতে বলছে। আর কল্পনা ঈশানের দিকে তাকিয়ে আছে, আর ঈশান মাথা নিচু করে আছে। এবার কল্পনা বুঝতে পারলো ঘটনাটি ওর মনে হচ্ছে ঈশান নিজেও চায় ওর বন্ধু ওকে প্রপোজ করুক, তাই হয়তো মাথা নিচু করে আছে। কল্পনা ভাবছে ও ঈশানকে ভালোবাসে, আরো সবটা জেনে ওর বন্ধুকে দিয়ে ওকে প্রপোজ করালো, তাই ওর বেশ রাগ হচ্ছিল। কল্পনা ভাবলো ছেলেটাকে ওর পেছন থেকে সরাতে বেশি সময় লাগবে না, তাই ও বলতে লাগলো, ঈশান, তোমার বন্ধু আমাকে প্রপোজ করেছে। কারণ ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছে, তাই প্রপোজ করছে। মানে কি? তুমি আমাদের রিলেশনের কথা ওকে বলনি? আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তুমি বলনি? তাহলে ও প্রপোজ করতে পারতো বলো? আর ও আমাকে প্রপোজ করলো, তুমি সবটা চুপ করে দেখলে। তোমার গার্লফ্রেন্ডকে কেউ প্রপোজ করছে আর তুমি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখছো, নাকি তোমার বন্ধু বলে তাকে একটা সুযোগ দিচ্ছ? কল্পনার কথা ঈশান কোনো কথা বললো না, আর মেহেদি বিস্ময় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। কল্পনা মেহেদিকে ওদের রাস্তা থেকে সরানোর জন্য আর মেহেদি যেন ওকে ডিস্টার্ব না করে সেই জন্য কথাগুলি বলল। মেহেদি কল্পনার এরকম কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছে, তাই ও বলতে লাগলো, ঈশান, এইসবও কি বলছে তোরা দুজন দুজনকে ভালোবাসি আর তোরা রিলেশনে আসিস? তুই তো সেটা আমাকে আগে বলিসনি, তাহলে আমি কখনোই ওকে প্রপোজ করতাম না। আর তুই তো এটা আমাকে অন্তত বলতে পারতি, আমি কি তোকে বারণ করতাম বল? আমি বুঝেছি তুই কিসের জন্য আমাকে বারণ করিসনি ওকে প্রপোজ করতে। আমি তোর বয়ফ্রেন্ড বলে সবসময় তোর থেকে আমি হেল্প নিয়ে যাব, এটা কি করে ভাবলি? তুই একটাবার আমাকে বলতে পারলি না? না হলে আমি এরকম একটা ভুল করি? দেখুন ভাইয়া, আপনার ফ্রেন্ড কিছু বলবে না, কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে আর ও ভয় পায় কাউকে কিছু বলতে। আর আপনি হয়তো ওর বেস্ট ফ্রেন্ড বলে আপনাকে কিছু বলেনি, তাই ভেবেছিল আপনার সাথে আমার রিলেশনটা করিয়ে দেবে। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভালোবাসবো, অন্য কারোর সাথে রিলেশনে যাব? দেখুন ভাইয়া, আপনি যেটা চাইছেন সেটা সম্ভব না। আপনি তো বুঝতে পারছেন আমরা রিলেশনে আছি। কল্পনার এরকম কথা শুনে ঈশানও অবাক হয়ে যাচ্ছে। মেহেদি কিছু না বলে সেখান থেকে চলে যেতে গেলে ঈশান ওকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, মেহেদি, ও মিথ্যে কথা বলছে। ওর সাথে আমার কোনো রিলেশন নেই। প্লিজ দোস্ত, তুই আমাকে ভুল বুঝিস না। মেহেদি একটু দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। তখন ঈশান ওর পিছনে পিছনে যেতে গেলে কল্পনা ওর হাঁটি ধরে একটি খাঁচকা টান দিয়ে এনে ওর সামনে দাঁড় করায়। তারপর ওর গলাটা জড়িয়ে ধরে বলতে শুরু করে, বাবু, তুমি কি ভেবেছো তুমি আমাকে তোমার কাছ থেকে সরাতে পারবে? মোটেও না, কখনোই না। আমি তোমাকে ভালোবেসেছি আর বেসে যাব। তোমাকে যে কোনো মূল্যে আমি পেতে রাজি। প্লিজ জান, এরকম করো না। দেখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি কেন এরকম করছো বলো তো? আমি বুঝতে পেরেছি তুমি কেন তোমার ফ্রেন্ডকে আমাকে প্রপোজ করতে বলেছিলে। এই জন্যই তো, যাতে আমি তোমাকে ডিস্টার্ব না করি। তুমি তো একটাবার আমাকে বলেছো, তাতেই আমি শুনেছি না বলো? আমি তো আর কোনো ডিস্টার্ব তোমাকে করিনি, শুধু তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি। তাহলে ওকে এসব বলতে হবে কেন? দেখো, তুমি হয়তো এখন আমাকে ভালোবাসো না, কিন্তু একটু চেষ্টা করলেই পারবে। আর আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। প্লিজ বাবু, এরকম পাগলামি করো না। আর ভুলেও কিন্তু
কোনো ছেলে যদি আমাকে প্রপোজ করতে চায় কিংবা ডিস্টার্ব করতে চায়, তুমি বারণ করে দেবে। তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমার গার্লফ্রেন্ড। আপনি কি পাগল নাকি? আমি এসব বলতে যাব কেন? আমি আপনাকে ভালোবাসি না, তাহলে এসব কেন বলতে যাব? প্লিজ আমাকে ছাড়ুন। আর দেখুন, ও আপনাকে ভালোবাসে, তাই আপনি ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিন। তার মানে আমার ভালোবাসাটা তোমার কাছে কিছুই না, ওর ভালোবাসাটাই সব? হ্যাঁ, সব। কারণ কেন জানেন? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। আর আমি যে তোমাকে ভালোবাসি, সে ভালোবাসার কোনো মূল্য নেই। দেখুন, আমি তো আপনাকে বলেছি আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। প্লিজ এরকম পাগলামি করবেন না। ও আপনাকে ভালোবাসে, আপনি ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিন। ঈশানের কথা শুনে কল্পনা বেশ রেগে গিয়ে যেটা করলো সেটাও ভাবতেও পারেনি। কল্পনা ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে ও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঈশান যেন পাথরের মূর্তির মতো শক্ত হয়ে গেল। ঈশান ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলো। 1 মিনিট প্রচেষ্টার পর অনেক কষ্টে ঈশান কল্পনাকে ছাড়িয়ে নিল। তারপর বলতে লাগলো, কি করছেন কি আপনি? কি পাগল হয়ে গিয়েছেন নাকি আপনি? কেন এরকম পাগলামি করছেন বলুন তো? আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার এইভাবে আমার কাছে আসেন বলুন? আর যদি ভুলেও বলো তুমি আমাকে ভালোবাসো না, আর এসব নিয়ে যদি কোনো কথা ওঠে, তাহলে কিন্তু আবার তোমার ঠোঁটের উপর অত্যাচার চলবে। এখন ভালো ছেলের মতো যাও, গিয়ে ঠোঁটটা পরিষ্কার করে নাও। লিপস্টিক লেগেছে, সবাই দেখলে হাসাহাসি করবে। পেতনি মেয়ে, ওইটা তো তুমিই করলে। তোমার ভালো লেগেছে জান, আসো আরেকবার করি। ঈশান কল্পনাকে তুমি করে বলে ফেলেছে, তাই যখন সেটি বুঝলো তখন বলল, কি বললে? আরেকবার বলো। কই কি বললাম? তুমি করে বললে মনে হলো। আপনি ভুল শুনেছেন। কথাটি বলে ঈশান ছোটার চেষ্টা করলে কল্পনা ওকে ছেড়ে দেয়। তখন ঈশান দৌড়ে সেখান থেকে চলে গেল। তো সব ফর্মালিটি শেষ হলে একটা সময় ঈশানদের বাসায় যাওয়ার সময় চলে আসে। তখন কল্পনার আব্বু অর্থাৎ ইমন ভাইয়ার শ্বশুর ভাইয়া অনেক বুঝালো আর বলল ওনার মেয়েটি যেন কোনোভাবে কষ্ট না পায়। ঈশানের ভাইয়া ওনাকে সাহস দিল। একটি পর্যায়ে কল্পনা সেখানে আসলো আর ওর আপুর কাছে যেতে তিথি কল্পনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঈশানের কেন জানি কল্পনার কান্নাটা আজকে সহ্য হচ্ছিল না। অনেকক্ষণ কান্নাকাটি করার কল্পনার আব্বু ওর আপুকে গাড়িতে উঠিয়ে দিলে ভাবিকে ঈশানরা বাসায় চলে আসে। বাসায় আসতে ওর খালামণি আর আন্টি ঈশানের ভাবিকে বরণ করে নেয়। তারপর সব ফর্মালিটি শেষে ভাবিকে নিয়ে যাওয়া হয়। বাসায় আসতে আবার পরের দিন রিসেপশনের অনুষ্ঠানের জন্য কাজে লেগে পড়তে হয়। ঈশান এদিক ওদিক কাজ করছে আর বারবার ওর আজকে কল্পনার কথা বারবার মনে পড়ছে। এর মাঝে মেহেদি ওর সাথে একবারও কথা বলেনি। ঈশান বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মেহেদি ওর সাথে কথা বলছে না। ভেবেছিল মেহেদি এতটাই রাগ করবে যে ওদের বাসা থেকে চলে যাবে, আর মেহেদি ভেবেছিল হয়তো বাসা থেকে চলে গেলে ঈশান কষ্ট পাবে। ঈশান বারবার মেহেদির সাথে কথা বলার চেষ্টা করলে মেহেদি ওকে এড়িয়ে যাচ্ছে। একটি পর্যায়ে রাত 10টার দিকে ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করলে তখন মেহেদি চলে যেতে গেলে ঈশান ওর হাত ধরে টানতে টানতে ওকে ছাদে নিয়ে আসে। তারপরে সে ওর মুখোমুখি দাঁড়ায় আর বলতে শুরু করে, কি হলো, আমাকে এখানে নিয়ে আসলি কেন? কারণ তুই আমার উপর রাগ করেছিস। কিসের কারণে রাগ করেছিস বলতো? ওই কল্পনার কারণে? তুই সবটা না জানি রাগ করছিস। ও একটা কথা বললো আর তুই সবটা বিশ্বাসও করে নিলি। কেন এরকম পাগলামি করছিস বলতো? ও আমার গার্লফ্রেন্ড হলে আমি তোকে বলতাম না। বলিস নাই, কারণ বলার কোনো প্রয়োজন মনে করিসনি। তুই রিলেশনে গেছিস না গেছিস সেটা আমাকে জানতে যাবি কেন? এই জন্য কি রাগ যে ও আমার গার্লফ্রেন্ড এটা শোনার পর, নাকি এটা শোনার পর যে ও আমাকে ভালোবাসে জেনে তারপর তোকে বলিনি সেটার জন্য বল? একটা মেয়ের জন্য আজকে তোর বন্ধুর কাছে এভাবেই খারাপ হয়ে গেল? ঈশান, সেটা বিষয় নয়। তোর জন্য আমি একটা কেন 1000টা মেয়েকে ছেড়ে দিতে পারি। তুইও নিজেও জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার কতটা কাছের বন্ধু। তুই আর আমি ছোটবেলা থেকে একসাথে আছি, কিন্তু তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই তোর বিয়ানকে ভালোবাসিস, সেটা আমাকে বললেই হতো। আর আমি যখন তোকে বললাম যে আমার ওকে পছন্দ, তখন তুইও বললি না, তোরা দুজন রিলেশনে আছিস। আরে বাবা, আমার কথাটা তো একবার শুনবি। আমি একবারও বলিনি যে ও আমার গার্লফ্রেন্ড। আমি ওর সাথে রিলেশনে আছি। যদি না থাকে তাহলে কি করে বলবো সেটা বল? মানে তাহলে ও কি মিথ্যা বলেছে? ও যে বললো তুই ওর বয়ফ্রেন্ড আর তোরা দুজন দুজনকে ভালোবাসিস, রিলেশনে আছিস। মিথ্যে বলেছে। মিথ্যে বলবে কেন? আরে বাবা, আমার কথাগুলো তো শোন।
ঈশান প্রথম দিন থেকে তারপর আজকের দিন অব্দি সব ঘটনা খুলে বলল। কল্পনার সাথে কি কি করেছে সবটা শোনার পর মেহেদি আবালের মতো ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তখনও বলতে লাগলো, তোর হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? দেখ, সেদিন ও যখন আমাকে নাম্বারটা দেয় সেটা ভাইয়া দেখে ফেলেছিল আর বলেছিল আমি ওর সাথে যেন রিলেশনে না জড়াই, কারণ একবারের থেকে দুই বোন আমাদের বাসায় আনা সম্ভব না। তাই আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি, কিন্তু ও যে সিরিয়াসলি নিয়ে ফেলেছে সেটা আমি জানতাম না। ও বারবার আমাকে রিলেশনে যাওয়ার জন্য বলছে, আমাকে ভালোবাসে সেটাও বলেছে। আমি প্রথম প্রথম মজা ভাবলেও আজকে বুঝতে পারলাম যে ও হয়তো সত্যি আমার সাথে রিলেশনে যেতে চায়। আমাকে নিজের জীবনে জড়াতে চায়, কিন্তু আমি তো চাই না। ভাইয়ার আব্বুর কথা ভেবে ওকে দূরে সরিয়ে দিতে চাই। তাই ভেবেছিলাম ওর সাথে রিলেশনে গেলে কিংবা তুই ওকে প্রপোজ করলে হয়তো ও আস্তে আস্তে সবটা ভুলে যাবে আর তোর প্রতি কনসেন্ট্রেট করবে, আর একটা সময় তোকে মেনেও নিবে। কিন্তু ও যে এতটা সিরিয়াস আমার বিষয়টা নিয়ে, আমি সেটা জানতাম না। আর তোর সামনে এমন কিছু বলবে আর তুই আমাকে ভুল বুঝবি সেটাও আমি জানতাম না। তাহলে আমি সেখানে থাকতাম না। এই জন্যই তোকে আমাদের মাঝে থেকে ওর থেকে সরানোর জন্য এসব কথা বলেছে, যেন তুই ওর পেছনে পড়ে না থাকিস। মেহেদি চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশান বলল, বুঝেছি, আমার কথা তোর বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করা লাগবে না। আমি ভাবতাম আমার বন্ধুটা আর কাউকে বিশ্বাস করুক আর না করুক, আমার কথা আমার বন্ধুটা বিশ্বাস করে, কিন্তু আজকে তুই আমাকে ভুল বুঝলি। আচ্ছা ঠিক আছে, তোর আমার সাথে কথা বলতে হবে না, যা তুই যেখানে খুশি চলে যা। ঈশান কথাটি বলে চলে যেতে গেলে মেহেদি ওর হাতটা ধরে ফেললো আর ওর সামনে এনে দাঁড় করালো। তারপর বলতে লাগলো, সরি দোস্ত, আমি শুধু শুধু তোর উপর রাগ করলাম। আমি বুঝতে পারিনি যে এত সব কাণ্ড ঘটে গেছে। কিন্তু তুই ওর সাথে কেন রিলেশনে যাচ্ছিস না? মেয়েটা তো দেখতে ভালো, আর তোকে যেহেতু ভালোবাসি তাহলে বারবার কেন ওকে দূর সরিয়ে দিচ্ছিস? দেখ ভাই, আমি তো তোকে বললাম আব্বু আর ভাইয়া এটা কখনো মেনে নিবে না। আর তাছাড়া এক বাসায় ওদের দুই বোনকে আব্বু কখনো বউ হিসেবে আনবে না। তাই আমি চাই না এই সম্পর্কটা সামনে এগোক, তাই ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরদিন রিসেপশনের অনুষ্ঠানে ঈশান, মেহেদি আর ওর বাকি বন্ধুগুলো বেশ ব্যস্ত। আত্মীয় স্বজন আসছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, ওরা সবাই দেখাশোনা করছে। এর মাঝে কল্পনাদের বাসা থেকে ওর আপু আর ভাইয়াকে নেওয়ার জন্য লোকজন আসে, সাথে কল্পনাও আসে। আজকে কল্পনাকে দেখতে পুরো একটি নীল পরীদের মতো লাগছে, কারণ ও আজকে নীল একটি লেহেঙ্গা পরেছে। তাই ঈশান বারবার ওর উপর ক্রাশ খাচ্ছে, কিন্তু নিজের ভাইয়া আর আব্বুর কথাটি ভেবে ওর থেকে দূরে থাকার চেষ্টা করছে। ভাইয়া চায় না ওদের এই সম্পর্ক হোক, আর তাই ঈশান ওর থেকে দূরে থাকার চেষ্টা করছে। কল্পনা আসতে ঈশানকে খুঁজতে লাগলো, আর ঈশান ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। কল্পনা আসতে বিয়ে বাড়ির সব ছেলেগুলো ওর দিকে পুরো হা করে তাকিয়ে আছে, কারণ বিয়ে বাড়িতে 10টা মেয়ে থাকলে তার মধ্যে কল্পনাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগছে। কল্পনাকে এই অবস্থায় দেখে বেশ কয়েকটা ছেলে ওর পেছন পেছন ঘুরতে শুরু করে দিয়েছে। তখন কল্পনা বারবার ওদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে ওর বয়ফ্রেন্ড আছে, আর সেটা হচ্ছে ঈশান। তখন সবাই ওর থেকে দূরে সরে যাচ্ছে। ও বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় সব কাজকর্ম শেষ হয়ে গেলে তখন ঈশান একটি জায়গায় গিয়ে বসে। তখন কল্পনা সেখানে যেতে ঈশান সেখান থেকে উঠে ছাদে চলে যায়। কল্পনার পাগলামি থেকে বাঁচতে ঈশান ছাদে গিয়ে কিছুক্ষণ একা বসে রইল। অন্যদিকে একটি বখাটে টাইপের ছেলে কল্পনাকে পিছু করছে, যেটা দেখে কল্পনা বুঝতে পারলো এই ছেলেটা বেশ হয়তো ছেঁচড়া মতো, যেভাবে হোক ওকে পেছনে ছাড়াতে হবে। তাই কল্পনা ভাবলো এই জন্য ঈশানকে কাজে লাগাতে হবে। সবটা ভেবে কল্পনা ওকে খুঁজতে লাগলো। তারপর একটা সময় একটা পিচ্চি বাচ্চাকে জিজ্ঞেস করতে ও বলে দিল ঈশান ছাদের দিকে গেছে। এবার কল্পনা ছাদের দিকে যেতে গেলে ওই ছেলেটাও কল্পনার পেছন পেছন যেতে লাগলো। ছাদে গিয়ে কল্পনা ঈশানকে দেখে যেন হাফ ছেড়ে বাঁচলো। ও সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর কল্পনা খেয়াল করলো ওই ছেলেটি ওর পেছন পেছন দরজা পর্যন্ত এসে গেছে। তখন কল্পনা আর কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে ঈশান একটু হকচকিয়ে যায়, তাই ও কল্পনাকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ঘুরতে কল্পনা এবার ওকে সামনে থেকে জড়িয়ে ধরলো। ছেলেটাকে দেখে কল্পনা বেশ ভয় পেয়ে গেছে, তাই বলতে লাগলো, কি করছেন কি এসব? প্লিজ 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 আমাকে ছেড়ো না, একটু জড়িয়ে ধরো, আমার খুব ভয় হচ্ছে। দেখো, ও ছেলেটা আমার পিছু করেছে। ও হয়তো আমার সাথে রিলেশনে যাওয়ার কিংবা অন্য কোনো মতলবে আমার পিছু করেছে। প্লিজ আমাকে ছেড়ে দিও না, আমাকে একটু জড়িয়ে ধরো। ছেলেটি ওদের কথোপকথন শুনতে পাচ্ছিল না, তাই একটু এগুতে ঈশান বুঝতেই পেরে ইচ্ছা না থাকা সত্ত্বেও কল্পনাকে 2 হাতে জড়িয়ে ধরলো। তখন কল্পনা বলতে লাগলো, বাবু
তুমি আমাকে ছেড়ে এভাবে দূরে থাকো কেন? তুমি জানো না তুমি আমার কাছে না থাকলে আমার কতটা খারাপ লাগে? প্লিজ বাবু, আমাকে একটু আদর করে দাও। দেখো, বিয়ে বাড়িতে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, তুমি একটু আমার দিকে তাকাচ্ছ না। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো। না সোনা, আমি তোমার উপর রাগ করিনি। আসলে একটু কাজের চাপে আছি। আর তুমি তো দেখতেই পাচ্ছ আমি একটু বিজি, সেই জন্য তোমাকে সময় দিতে পারছি না, কিন্তু এখন অনেক সময় দিব। ঈশান কল্পনাকে জড়িয়ে ধরতে ও মুখে একটি হাসি ফুটে ওঠে। ঈশান খেয়াল করলো ছেলেটি সেখান থেকে চলে গেল। তখন ঈশান কল্পনাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, দেখুন, ছেলেটা চলে গেছে, এখন আমাকে ছাড়ুন। আর আপনি এটা ভাইয়াকে কিংবা আব্বুকে বললেও পারতেন, ওই ছেলেটা বেশি ভালো না। আমাদের এলাকার একটা বখাটে ছেলে বলতে পারেন। সুন্দরী মেয়ে দেখলেই তার পেছনে পড়ে যায়। তাই আমি আপনাকে হেল্প করলাম, আপনি আবার কিন্তু অন্য কিছু ভাইবেন না। অন্য কিছু ভাবলেই কি? তুমি তো একটু ইচ্ছা করেও আমাকে জড়িয়ে ধরতে পারো, কেন ধরো না বলো তো? কারণ আমার অধিকার নেই। আর ভালোবাসার মানুষকে তো মানুষ জড়িয়ে ধরে, হয় স্বামীকে নয়তো বয়ফ্রেন্ডকে, কিন্তু আমি তো আপনার কোনোটাই না, তাই ধরি না। এখন আমাকে ছেড়ে দিন আর এখান থেকে যান। যে কোনো সময় যে কেউ এসে আমাদের এভাবে দেখে ফেলতে পারে। দেখো, তাহলেই ভালো হবে। তখন আমাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবে, আমিও তোমাকে খুব সহজেই পেয়ে যাব। আপনি পাগল হয়ে গেছেন, তাই সব উল্টাপাল্টা ভুলভাল বকছেন। দেখুন, আমাকে ছেড়ে দিন আর এখান থেকে যান। ঈশান জোর করে কল্পনাকে ছাড়িয়ে নিয়ে তারপর সেখান থেকে চলে গেল। আর কল্পনার মুচকি মুচকি হাসতে লাগলো। কল্পনাকে যখন ঈশান না চাইতেও জড়িয়ে ধরেছিল, তখন ওর শরীরে যেন একটু কারেন্ট গিয়েছিল। আর ঈশানের ভেতর কেমন যেন একটি অনুভূতি সৃষ্টি হয়েছিল, সেটিও খুব ভালোই বুঝতে পারছিল। কিন্তু পরক্ষণে ভাইয়ার বলা কথাগুলো ভেবে ঈশান কল্পনাকে নিজের মন থেকে দূরে সরিয়ে দিতে চায়। একটু পর কল্পনাদের চলে যাওয়ার সময় হলে কল্পনা বারবার ঈশানকে ওদের সাথে যেতে বলল। কিন্তু ঈশান জানে যে ওই বাসায় গেলে কল্পনা ওকে জ্বালিয়ে মারবে। ঈশান আর কোনো উপায় না পেয়ে কাজের বাহানা দিয়ে গেল না। ভাবিও অনেকবার যেতে বলেছিল, কিন্তু ঈশান গেল না। তাই কল্পনার মনটা খারাপ হয়ে গেল। ঈশান উল্টো ওর একটি কাজিনকে পাঠিয়ে দিল আর বলল যে আবু বাসায় একা থাকবে, তাই যেতে পারবে না। কল্পনা বাসায় গিয়ে ওকে আবার ফোন দেয়। ঈশান ফোনটা রিসিভ করতে কল্পনা যখন উল্টো পাল্টো বলছিল, তখনও ফোনটা কেটে দেয়। ইমন ভাইয়া 2টা দিন ভাবিদের বাসায় গিয়ে তারপর বাসায় চলে আসলে ঈশান আবারও সে আগের মতো কলেজ যাওয়া শুরু করে। এর মাঝে কল্পনা বারবার ভালোবাসার কথা বলে যাচ্ছে, কিন্তু ঈশান সেটাতে ডিস্টার্ব ফিল করছে। কল্পনা ওকে ফোন করে বারবার দেখা করতে বলে, কিন্তু ঈশান দেখা করছিল না। তখন কল্পনা ওকে হুমকি ধামকি দিয়ে ওর সাথে দেখা করতে বাধ্য করেছিল। ঈশান ওর সাথে দেখা করতে কল্পনা বারবার হয় ওকে জড়িয়ে ধরছিল, না হলে কিস করছিল। কল্পনা চাইছিল ঈশানকে স্পর্শের মাধ্যমে নিজের করে নিতে, আর ঈশান চাইছিল ওকে দূরে সরিয়ে দিতে। এর মাঝে ভাইয়া ওকে আরো কয়েকবার বলেছে যেন ভুলেও কল্পনার সাথে রিলেশনে না জড়াই। ভাবি আর আব্বু জানতে পারলে ওরা অনেক রাগারাগি করবে। ভাইয়া বিয়ের 1 মাস পেরিয়ে গেছে, আর এই 1 মাসে কল্পনা ঈশানকে পুরো জ্বালিয়ে মেরেছে। কল্পনার মনেই নেই যে ঈশানের বাসায় এসে ওকে জ্বালাতে পারে। ও শুধু সবসময় ঈশানের কথাটাই ভাবে। কল্পনা ওর বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন টিপস নিচ্ছে, ঈশানকে কিভাবে নিজের প্রেমের ফাঁদে ফেলতে পারবে আর ওকে নিজের করে পাবে। কিন্তু কিছুতেই কিছু মাথায় ঢুকছে না। ঈশানও সিনটাও বন্ধ করে দিয়েছে, কিন্তু কল্পনা ওর আপুর কাছ থেকে কোনোভাবে আবার ওর নাম্বারগুলো নিয়ে নেয়। তাই ঈশান আর কোনো উপায় না পেয়ে ওর নাম্বারগুলো সব ব্লক লিস্টে দেয়। আর কল্পনা ততবারই নতুন নতুন নাম্বার থেকে ওকে ফোন করে। ঈশান ওর এমন কাজে পুরো বিরক্ত হয়ে গেছে। ঈশানের মনে হচ্ছিল ভাইয়াকে বিষয়টা বলতে, কিন্তু পারছে না। তাহলে হয়তো ওর ভাবি ওর বাসায় বলে দিলে কল্পনার উপর সবাই রাগারাগি করবে। ঈশান খাবার টেবিলে বসে নাস্তা করছিল। এর মাঝে ওর ভাবি ওর ভাইয়াকে ডেকে নিচে যাওয়ার জন্য যখন ঈশানের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ওর ফোনটা বাজে। ফোনটা বাজতেই ভাবি থেমে যায়। ভাবি রিসিভ করবে কিনা বারবার ভাবছিল বলে ভাবি না চাইতেও গিয়ে ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কল্পনা বলতে শুরু করে, জানো তুমি কোথায় গো? একটু দেখা করতে পারবে আমার সাথে? কথাটি বলতেই ভাবি একটু অবাক হয়ে যায়, কারণ ভাবি জানে ঈশানের কোনো রিলেশন নেই। আর ঈশান বলছে ওর কোনো রিলেশন নেই। ভাবির সাথে ওসব কথা শেয়ার করে, কলেজে কি হয় না হয় ঠিক আম্মুর মতো করে শেয়ার করে। সব পার্সোনাল কথা শেয়ার না করলেও কারোর সাথে রিলেশনে নেই, সেটা ভাবি বেশ ভালোই জানে। তখন ভাবি বলল, ভাবি, কে আপনি? না, না মানে আসলে
কল্পনা বুঝতে পারে ওর আপু ফোনটা ধরেছে, তাই একটু ঘাবড়ে যায়। তখন ভাবি আবার বলে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি ঈশানের কি হও সেটা বলো, আর ওকে কেন ফোন করছো? আমি ওর গার্লফ্রেন্ড। ও, ঈশান খাচ্ছে, তুমি ওয়েট করো, আমি একটু পর ওকে বলবো তোমাকে ফোন করতে। ভাবির কথাটি শেষ করতে কল্পনা ফোনটা কেটে দিয়ে হাঁপাচ্ছে আর বলতে লাগলো, এই রে, আর একটু হলেই আপু সব বুঝে ফেলতো। ভাগ্যিস ফোনে কথা বলেছি, তাই হয়তো আপু কণ্ঠটা চিনতে পারেনি। অন্যদিকে কল্পনার কণ্ঠটা কেমন যেন ওর আপু চেনা চেনা লাগলো। আবার পরক্ষণে ভাবি হয়তো ফোনে শুনেছে, তাই এমনটা মনে হয়েছে। একটু পর ভাবি কথাগুলো ভাবতে ভাবতে নিচে আসে। এর মাঝেই ভাইয়া বেরিয়ে গেছে। এবার ভাবি নিচে খাবার টেবিলের সামনে এসে দাঁড়াতেও ভাবিকে বলল, ভাবি, তুমি খাবে না? ভাইয়া তুমি খাও, আমি পরে খেয়ে নেব। শোনো, তোমার গার্লফ্রেন্ড ফোন করেছিল। ভাবির কথা শুনে ঈশান খাওয়াটা বন্ধ করে দিল আর ভাবির দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল। তখন উনি বলল, আচ্ছা ভাইয়া, তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তুমি সেটা আমাকে বললে না কেন? বললে কি এমন ক্ষতি হয়ে যেত? আমি কি তোমার ভাইয়াকে বলে দিতাম নাকি? তোমার রিলেশনটা ভেঙে দিতাম। আমাদের বিয়ের কথাটা আব্বুকে তুমি বলেছিলে, তাহলে আমরা কি তোমাকে বারণ করতাম নাকি এই নিয়ে? ভাবি, কি বলছো তুমি এসব? আমার গার্লফ্রেন্ড আবার আসবে কোথা থেকে? আমার যে গার্লফ্রেন্ড নেই, তোমাকে তো সেটা বলেছি না। তাহলে মেয়েটা যে বললো ও তোমার গার্লফ্রেন্ড আর তোমাকে জান বলে ডাকলো? নাম বলেছে? না, সেটা তো জিজ্ঞেস করা হয়নি। ঈশান কি বলবে ভেবে পাচ্ছিল না। ও জানে কাজটি নিশ্চয় কল্পনার, তাই বিষয়টি কাটাতে বলল, ও, তাহলে হয়তো ওইটা আমার বেস্ট ফ্রেন্ডের কাজ। তোমাকে বলেছিলাম না আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, ওই হবে হয়তো। জানো তো ভাবি, ও আমাকে জানো শোনা এগুলো বলে ডাকে, আর আমিও ওকে ডাকি। কিন্তু ও হয়তো তোমাকে গার্লফ্রেন্ড পরিচয়টা ইচ্ছে করে দিয়েছে, যেন তোমার কাছে আমি বকা খাই। ও বিয়ের সময় এসেছিল, তুমি দেখোনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দিব। ভাবি একটু উদ্ভুত চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখনও বলল, কি হলো ভাবি, এই ভাইটার কথা তোমার বিশ্বাস হয় না? আচ্ছা যাও, বিশ্বাস করতে হবে না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু যদি কখনো রিলেশন করো আমাকে কিন্তু বলবে, না হলে কিন্তু তোমার বিয়ে হতে দেব না, দেখো। রিলেশনের আমি? ভাইয়া জানতে পারলে আমাকে পিটিয়ে পাট করে ফেলবে পুরো। ভাইয়া বলেছে ডক্টর হওয়ার পর যাকে বিয়ে করতে চাইবো তার সাথেই বিয়ে দিবে। তাও এখন যেন কোনো রিলেশন না করি, যদি হয়েই যায় তাহলে যেন গভীরে না যাই। আর এই মুহূর্তে রিলেশনে গেলে পড়ালেখার পুরো 12টা বেজে যাবে। ঈশান খাওয়া শেষ করে রুমে গিয়ে ব্যাগটা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঈশান জানে কল্পনায় ফোন দিয়েছে, তাই দেখার জন্য ফোনটা হাতে নিতে আবার বাজতে লাগলো। রিসিভ করে কানে দিতে কল্পনা বলতে লাগলো, কি গো জানো, তুমি কোথায় ছিলে গো? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? দেখেন, আপনার ফালতু কথা রাখেন। আমি বারবার বলছি না যে আমি আপনাকে আর ফোন দিব না, আর আপনিও আমাকে ফোন দিবেন না। আমি কি আপনার আপুকে বলবো যে আপনি আমাকে ফোন দিয়ে এরকম ডিস্টার্ব করেন? তাহলে কি বিষয়টা ভালো হবে? তোমাকে বলতে হবে না, আমি আপুকে বলে দিব যে আমাদের মধ্যে খুব চলছে। তাহলে আপু খুব বেশি বিশ্বাস করে নেবে, কারণ আজকে যেটা শুনেছেন সেটাতে আপুকে বিশ্বাস করাতে খুব বেশি কষ্ট হবে না। আপনি কেন এইভাবে পাগলামি করছেন বলুন তো? আমি তো বলছি এটা কখনো সম্ভব না, তারপর আপনি পাগলামি করে চলেছেন কেন? দেখো জানো, আমি কোনো পাগলামি করছি না, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করছি। আমার সাথে রিলেশনে গেলেই তো হয়, আমাকে একটু ভালোবাসার চেষ্টা করলেই তো হয়। আমি তো বলছি আমি সবটা দেখে নিব। আব্বু আম্মু আমাদের মাঝে দেওয়াল হবে না, আর তোমার ভাইয়া আর আব্বুকে বোঝানোর দায়িত্বটা আমার। আর তাছাড়া আপুকে আমি যেটা বলবো সেটাই হবে। আর তুমি তো বলছো আপু তোমাকে ছোট ভাইয়ের চোখে দেখে, তুমি যদি আপুর কাছে চাও তাহলে আপু কি আমাকে তোমার হাতে দেবে না, নাকি বারণ করে দেবে বলো?